বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে যে লগো, কমপ্লিট লগো ডিজাইন গাইডলাইন। ঠিক আছে, কমপ্লিট লগো ডিজাইন গাইডলাইন। তো প্রথমে আসি যে আমাদের ক্লাসের টপিকটা বিষয় ছিল হচ্ছে যে হোয়াট ইজ লগো ডিজাইন, লগো ডিজাইন কি, তাই না? আচ্ছা, আমরা বর্তমানে লগো ডিজাইন বলতে আমরা ব্র্যান্ড আইডেন্টিটিকে বোঝাই। ব্র্যান্ড আইডেন্টিটিকে বোঝায়। বর্তমানে তীব্র প্রতিযোগিতামূলক বাজারে একটি ব্র্যান্ডকে ইউনিকভাবে চিহ্নিত করতে গেলে লগোর বিকল্প নেই। লগো ডিজাইন হলো এমন একটি প্রতীক যা টেক্সট এবং ইমেজ ইলাস্ট্রেশনের সমন্বয়ে তৈরি হয়। লগো ডিজাইন হচ্ছে এমন একটি প্রতীক যা টেক্সট, ইমেজ এবং ইলাস্ট্রেশনের সমন্বয়ে তৈরি হয়, যা একটি ব্যবসাকে ইউনিকভাবে আলাদাভাবে চিহ্নিত করতে পারে। একটা ব্যবসা বা বিজনেসকে বা একটা প্রতিষ্ঠানকে আপনার ইউনিক বা আলাদাভাবে চিহ্নিত করতে পারে। একটি লগো, একটি ভালো লগো কোম্পানি কী করে, প্রোডাক্ট সার্ভিসগুলো কী এবং ব্র্যান্ড ভ্যালু প্রকাশ করে। লগো একটি ব্র্যান্ডকে প্রতিনিধিত্ব করে। লগো একটি ব্র্যান্ডকে প্রতিনিধিত্ব করে। লগো হলো একটি কোম্পানির চেহারা বা ফেস। আমরা জানি ব্র্যান্ড আইডেন্টিটির প্রধান উপাদান হলো লগো। একটি ব্র্যান্ডকে সম্পূর্ণ আলাদাভাবে চিহ্নিত করার জন্য প্রধান উপাদান হলো লগো। কোনো শেপ, সিম্বল, টেক্সট, ইমেজ, ইলাস্ট্রেশন লগো হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে, বা এই লগোগুলো বানানোর জন্য কিছু শর্ত রয়েছে। তো শর্তগুলো দেখার আগে আমি দেখি যে আমার লগো টাইপ, হোয়াট টাইপ অফ লগো ডিজাইন, লগো কত ধরনের হয়ে থাকে এটা আমাদের একটু জানা দরকার। তো হোয়াট টাইপ অফ লগো ডিজাইন দিয়ে আমি গুগলে যদি সার্চ দিয়ে থাকি, তাহলে আমাদের এখানে কতগুলো আচ্ছা, লগো ডিজাইন ক্যাটাগরি। লগো ডিজাইন ক্যাটাগরিকে 7 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 7 ভাগে, হ্যাঁ। প্রথমত হচ্ছে মনোগ্রাম ও লেটার মার্ক লগো। মনোগ্রাম, লেটার মার্ক লগো, ওয়ার্ড মার্ক লগো। তারপর হচ্ছে পিক্টোরিয়াল মার্ক লগো, অ্যাবস্ট্রাক্ট লগো মার্ক, মাস্কট লগো, দি কম্বিনেশন মার্ক, আর হচ্ছে দি ইমব্লেম। ঠিক আছে, তো এই লগোগুলো আসলে কেমন দেখতে, এর আউটলুকটা কেমন সেটা একটু দেখি। এই যে দেখেন, এখানে গুগলে সার্চ দেওয়ার পর এখানে বেরোছে কি 7 টাইপ অফ লগোস ইউ নিড টু নো অ্যাবাউট দিস। আপনি চাইলে এই সম্পর্কে আপনি জানতে পারেন, হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি। এখানে হচ্ছে মনোগ্রাম লগো অর লেটার মার্ক। মনোগ্রাম অর লেটার মার্ক লগো 1 নাম্বার যেটা আছে, দেখেন আমরা যে লগোগুলো দেখতে পাই সেটাকে মনোগ্রাম লগো বলা হয়, অর লেটার মার্ক। এটা ওয়ার্ড দিয়ে বানানো। কী দিয়ে বানানো? ওয়ার্ড দিয়ে বানানো। এটা কিন্তু 1 নাম্বার আছে। 2 নম্বর আছে কি হচ্ছে ওয়ার্ড মার্কস বা লগো টাইপ, অর্থাৎ এই লেখাকে এটাকে মার্ক করা হয়েছে, ওয়ার্ড মার্ক বা লগো টাইপ। দেখেন, এটা ভিসা আছে, কোকাকোলা আছে এবং গুগল আছে। এর মধ্যে আছে হচ্ছে যে এখানে লগোর যে কালার যে এখানে ইউজ করছে, এই সবগুলোর বিষয়ে আবার এখানে ডিটেলস আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এবার দেখেন আপনার পিক্টোরিয়াল মার্ক বা লগো মার্ক যেটাকে বলা হয়, যে এটাকে পিকচারের মতো দেখতে, কিন্তু এটা জাস্ট হচ্ছে যে একটা সিম্বল। এটা কি? এটা সিম্বল। আচ্ছা, তাহলে এটা কি বুঝতে পারছেন? এটা কি, এর সম্পর্কে ডিটেলস একটু আলোচনা আছে। দেখেন, এটা পিক্টোরিয়াল মার্ক যেটাকে বলা হয়। এই যে লগোগুলা, এই লগোগুলা বানানো হয়েছে গোল্ডেন রেশিও দিয়ে। কি বানানো হয়েছে? গোল্ডেন রেশিও। গোল্ডেন রেশিওকে আমরা যখন লগো ডিজাইন করবো তখন আমরা একটা ভালো করে দেখবো, বুঝতে পারছেন? আচ্ছা, এটাকে বলে অ্যাবস্ট্রাক্ট লগো মার্ক। অ্যাবস্ট্রাক্ট লগো মার্ক। আচ্ছা, দেখেন এই যে এই লগোটাকে, এই লগোটাকে আমরা বুঝি কি লগোটা? পেপসি না? এই পেপসি লগোর মধ্যে কিন্তু একটা থিম আছে। থিমটা কি বলতে পারেন? প্রত্যেকটা লগো তৈরি হয় একটা থিমের উপর। এর কালারের উপর থিম করতে হয়, লগোটা যে ডিজাইন করতে হয় সেটার উপর থিম করতে হয়। ঠিক আছে, তো এটা কিসের উপর থিম বানানো আছে বলতে পারবেন কেউ? এই লগোটা কিসের, এটা বলতে পারেন?
এই যে লোগোটা আমরা এটা জানি যে অ্যাডিডাস না, আর বিপি এটা হচ্ছে যে মোবাইল কোম্পানি। হ্যাঁ, তাহলে এই অ্যাডিডাস এটা 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 অ্যাডিডাস না, সেটা সবাই জানি তো আমরা। একটা স্পোর্টস কোম্পানি, এটা শো আছে, বিভিন্ন খেলাধুলার প্রোডাক্ট ইয়ে আছে। তাহলে এইটা কি? হ্যাঁ, এখানে গোল যেটা আছে না, এটা একটা পানীয়, কোমল পানীয়র একটা লগো। এখানে এর পুরো একটা ডিটেলস আছে, এখানে ক্লিক সাম অ্যাবস্ট্রাক্ট লগো সম্পর্কে সব কিছু এখানে দেওয়া আছে। হ্যাঁ, তো এটা সম্পর্কে জাস্ট আমি একটু আপনার বলি। এটা একটা, আমরা জানি সবাই পেপসি কোম্পানির লগো, তাই না? দেখলেই বুঝতে পারি যে এটা হচ্ছে পেপসি কোম্পানির লগো। তো পেপসি কোম্পানির লগো কি করছে, সে কোমল পানীয় মানে সফট ড্রিঙ্কস যেটাকে বলা হয়, যারা আমরা বাচ্চারা থাকা সহকারে সিনিয়ররাও আমরা এখানে পান করে থাকি। এবং হচ্ছে পৃথিবীর বিখ্যাত ব্র্যান্ডের মধ্যে এটা একটা, যতগুলো ব্র্যান্ড আছে কোমল পানীয় তার মধ্যে পেপসি একটা না। প্রথম হচ্ছে কোকা কোলা, তারপর হচ্ছে পেপসি, তাই না, এগুলা। তো এটা এর প্রতিষ্ঠান কোন দেশে এটা বলতে পারেন? হ্যাঁ, পেপসি ইসরায়েলের। এটা তো আমেরিকাটা, হ্যাঁ পেপসি আমেরিকান। আমেরিকান হলেও ওদের ওদের প্রোডাক্টটা ইয়ে হয়েছে ডিজিটাল থেকে, ঠিক আছে, আমেরিকান কিন্তু জি। আচ্ছা, এই যে এটা হচ্ছে একটা গোল জোড়া সার্কেল, এটা আমরা বোতলের যে মুখে আছে না, মুখী, এটাকে মানে ইয়ে করে ইন্ডিকেট করে তৈরি করা হয়েছে থিমটা। আর এখানে লাল, লাল হচ্ছে যে অ্যাট্রাকশনের প্রতীক, আকর্ষণ, ঠিক আছে, আকর্ষণ। মানে দেখবেন যে কোনো পিৎজা বলেন, কোনো খাবার বলেন, আছে না, এই খাবারটা বেশিরভাগই দেখবেন যে লাল লগো দিয়ে বানানো। হ্যাঁ, লালটা খুবই অ্যাট্রাকশন বহন করে আর কি, কালার যেটা থিওরি যেটাকে বলা হয়, কালার সাইকোলজিকে যে থিম আছে সেই থিম থেকে এখানে লাল কালারটা ইউজ করা হয়েছে। লাল হচ্ছে খুব আগন্তুক বা অ্যাট্রাকশনের মানে কালার। আর এখানে নীল মানে হচ্ছে যে আপনার গভীর, যেটা বলা হয়েছে। কিন্তু নীলটাকে এখানে এখানে দেওয়া হয়েছে যে দেখবেন যে কোনো বোতল থেকে যখন কোনো পানি ঢালে না, কিন্তু আমরা পানিটা খাওয়ার পর বা সফট ড্রিঙ্ক খাওয়ার পর ভিতর থেকে একটা কী আসে বলেন তো, একটা ঢেকুর আসে না? এবং ঢেকুরটা হচ্ছে যে এরকম ঝাঁঝালো, এবং সেটা মানুষের ঠোঁটটা ব্যাখ্যা করে মানে একটু বাঁকা করে ওই ঝেঁঝুরটা ছাড়ে। ঠিক ওইরকম একটা ঠোঁটের একটা শেপ এখানে দেওয়া হয়েছে, এবং এটা একটু বাঁকা করে গাউ করে যে একটা ইয়ে দিই না আমরা, ওই বিষয়টা এখানে মানে তুলে নেওয়া হয়েছে। খুবই অবাক লাগতেছে, তাই না? খুবই অবাক। কিন্তু এর মধ্যে একটা রোড ম্যাপ আছে, তো একটা লগোটার গাইড, ফুল একটা গাইডেন আছে। তো এমনি তার একটা লগো হয় নাই, ঠিক আছে, কীভাবে লগোটা বানাইছে আমি পরবর্তী ইয়াটা দেখাই, আপনি খালি বুঝতে পারবেন যে আসলে একটা লগোটা কীভাবে হয়। দেখেন একটা লগো যে বানায়, এই লগোটা কীভাবে হয়। যেমন ধরেন এখানে বলা হচ্ছে যে এই লগোটা দেখেন, লগো যুক্ত আমেরিকান যুক্তরাষ্ট্রের যে পতাকা, ওখানে নীল, সাদা এবং লাল কালারটা ইউজ হয়। ওইটার যুদ্ধ পরবর্তী এরাটাকে যুদ্ধটাকে রিপ্রেজেন্ট করার জন্য এই তিনটা কালার ইউজ করা হয়। হ্যাঁ, এটাও হতে পারে, আমার যতদূর জানা ছিল সেটা আমি বললাম। তো অনেক একটা লগোর কিন্তু আসলে অনেক থিম থাকে। হ্যাঁ, সেই থিমের আবার গাইডলাইন থাকে, যে আপনি যে ক্লায়েন্টকে যে একটা বুঝাবেন, ক্লায়েন্টকে যে কাজ করবেন, লগোর কিন্তু একটা রোড ম্যাপ আছে, একটা গাইডলাইন আছে নির্দিষ্ট। হুটহাট করে আপনাকে দিল, আপনি ওই যে গাইড দিয়ে, আপনি গাইড সিস্টেম দিয়ে আপনি লগো বানিয়ে দিলেন, গোল্ডেন ইস্যু দিয়ে লগো বানিয়ে দিলেন, হবে না। লগোটা যে আপনার পুরোটা একটা লগো, যেমন লগোর নামটা কি, কী ক্যাটাগরি, ঠিক আছে, এইসব জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। এখন দেখেন এখানে লগো ডিজাইন প্রসেস, এখানে বলা হচ্ছে লগো ডিজাইন প্রসেস। তো লগো ডিজাইন ক্যান বি ডিভাইডেড ইনটু এ ফিউ সিম্পল স্টেপ। হ্যাঁ, কিছু পদক্ষেপ আছে, স্টেপ আছে, ধাপ আছে, সে ধাপগুলো যেমন রিসার্চ অ্যান্ড ব্রেনস্টর্ম। আপনার কী করতে হবে? আপনাকে গবেষণার চিন্তা ভাবনা করতে হবে।
তারপর থিঙ্ক অ্যাবাউট ফন্ট, আপনার লেখা নিয়ে যে ফন্টটা যে ইউজ করবেন সেটা নিয়ে আপনাকে কী করতে হবে, চিন্তা করতে হবে। টোন ইউর আইডিয়া ইনটু ফর্মস অ্যান্ড আইডেন্টিফাই কালার, আপনাকে আপনার যে আইডিয়াটা সেই আইডিয়াটাকে আপনাকে ওপেন করতে হবে এবং এখান থেকে একটা কী নেবেন আপনি একটা কালার নির্বাচন করতে হবে, যেটা আসলে কি আইডিয়া যে নির্বাচন আপনি করলাম এই আইডিয়া থেকে এই কালারটা কি দেওয়া যায়, এই সাইকোলজি থেকে আমাকে কালারটা একটা চুজ করতে হবে। তারপরে যে ফাইনালাইজ ডিজাইন, এই চারটা স্টেপ বলা হয় যে ফিউ সিম্পল স্টেপ। এই স্টেপগুলো এখন বাস্তবায়ন করে দেখেন রিসার্চ অ্যান্ড ব্রেনস্টর্ম কী করছে, প্রথমে এটা অ্যানালাইজ করছে সে তার লগোটা কীরকম হবে। হ্যাঁ, লগোটা কি এভাবে কোনো টাইপোগ্রাফিক হবে নাকি সিম্বলিক হবে, এভাবে প্রথমত অবস্থায় 3, 4, 5টা রোতে সে কী করছে একটা লগো রিটেন, দেখেন থিঙ্ক, রাইট অ্যান্ড স্কেচ, সে চিন্তা ভাবনা করছে এবং সে কী করছে স্কেচ করছে, আঁকাইছে, লিখছে। তারপর যে ডেভেলপ লিস্ট অ্যাট্রিবিউটস অ্যান্ড ক্যারেক্টার্স দ্যাট বেস্ট রিপ্রেজেন্ট ইউর গোল, আমার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে যদি আমি সফল করতে চাই এর জন্য যে আমার যে ক্যারেক্টারটা সেটাকে আমি রিপ্রেজেন্ট করব এবং সেটাকে একটা ফাইনালি একটা আমি স্কেচ করছি, ঠিক আছে। করার পর এভরি থো অ্যান্ড আইডিয়া ইজ এ রিলিভেন্ট ইন দিস স্টেজ, আমার যে প্রত্যেকটা স্টেজ আছে এই স্টেজটাকে আমি আমার যে লগো আছে সেই লগো সম্পর্কিত হতে হবে, মানে কী লগো আমি বানাচ্ছি এর সাথে যেন একটা প্রাসঙ্গিক থাকে। দেখেন ইনি যেটা এখানে আঁকানোর পর দেখেন এখানে একটা বিষয় এখানে আছে জিএ অথবা জিপি, এখানে করছে জিএ, তো এই জিনিসটাকে সে স্কেচ করছে। করার পর দেখেন নিচে দেখেন ফ্রন্টটা যেটা দিয়েছে ফর্মস অ্যান্ড কালার, এখানে ফর্মস অ্যান্ড কালারটা যেটা দিয়েছে দেখেন এখানে গোয়িং কি আছে গোয়িং পাবলিক, ঠিক আছে। ওই যে লেখাটা যে বাংলা করে দিয়েছে না, জি হ্যাঁ ওইভাবে করছে এবং গোয়িং পাবলিক এখানে দিয়ে এখানে একটা অ্যারো চিহ্ন দিয়েছে। তারপর এখানে দেখেন গোয়িং পাবলিক, এখানে মোটর দিয়েছে, তারপরে জিপি গোয়িং দিয়ে এখানে হচ্ছে আউটলাইন যেটা দিয়েছে এটা পাবলিক, মানে পাবলিক বলতে পিটাকে মানুষের মতো বুঝাইছে, ঠিক আছে। আর গোটাকে যে রাস্তা বা এরকম কিছু বানাইছে, তাহলে দেখেন জিপি রোড যেটাকে বলা হচ্ছে, যে রোডের যে সাইন দেওয়া আছে এখানে এটাও তাই, যে গোয়িং বলে গো এবং পি পাবলিক এটাকে জাস্ট অ্যারো দিয়ে বোঝানো হয়েছে। দেখেন অনেকগুলা এরকম হচ্ছে এটাকেও জি বোঝানো হয়েছে জিপি, এবার কিছু জি। তারপর দেখেন এখানে ফাইনাল ডিজাইন, এখান থেকে এই ডিজাইনগুলোকে সেই থিম ইউজ করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা প্রায় 12টা ক্যাটাগরিতে ডিজাইন করার পর মানে থিমটা নিয়ে আসার পর ডিফারেন্ট কিছু ডিফাইন করার পর হয়তো বা ক্লায়েন্ট এটাকে চুজ করেছে বা তার যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনার সাথে যায়। এটা অতি সিম্পল, দেখেন প্রাইমারি লগোটা হচ্ছে এইটা, আর ডোজ দিস লগো ওয়ার্ক উইল এ ডিফারেন্ট কালার, মানে ফাইনাল একটা লগো দেওয়ার পর সেখানে ডিফারেন্ট কালার দিয়েছে, মানে বিভিন্ন কালার দিলে লগোটা কেমন লাগে সেটাকে সে অ্যাপ্লাই করেছে, দেখছেন কি। এবং এই কালারটাকে দেখেন প্রাইমারি লগো বিভিন্ন কালার দিয়েছে এবং হচ্ছে এটাকে দিয়ে লগো লিজিবল অ্যাট স্মল সাইজ, মানে ছোটো করলেও যেটা হয় মানে হচ্ছে যে একটা লগোকে যখন আপনি বড় আছে এই লগোকে ছোটো করলেও যদি এর অরিজিনাল রেশিও অরিজিনাল মেসেজ যদি ধ্বংস বা বিনষ্ট না হয় ওই লগোটা হচ্ছে অ্যাকুরেট লগো, ওই লগোর কোনো ভুল নাই। দেখেন কি এখানে বড় লগো করে দেখাইছে এটা, তারপরে সে বিভিন্ন 3টা কালার করে দেখাইছে এবং এটাকে আরও ছোটো করে দেখাইছে এবং বিভিন্ন কালারের একটা করে কম্বিনেশন করে দেখাইছে না, পার্থক্য করে দেখাইছে, তারপরেও লগোটার যে থিমটা এটা নষ্ট হয় নাই, ঠিক আছে। তো এরপর হচ্ছে দেখেন এখানে ফাইনালাইজ ডিজাইন এবং ডিজাইনটাকে বিভিন্ন মকআপের উপর বা বিভিন্ন ডিজাইনের উপর সে অ্যাপ্লাই করে দেখাইছে যে এই ডিজাইনটা দেখেন হলুদের উপর হলুদ দিয়েছে কিন্তু তারপরেও ভালো লাগতেছে, তাই না। হলুদের উপর হলুদ দিয়েছে, সাদার উপর হলুদ দিয়ে দেখাইছে যে ডিজাইনটা আসলে কেমন লাগে। হ্যাঁ, এরপর দেখেন এখানে লগো ডিজাইন, তাহলে এই যে লগো ডিজাইনের এবার আছে নিচে কিছু শেপ আছে। হ্যাঁ দেখেন নিচে কিছু লগোগুলো আছে, কথা বলছি মনে হয় আমরা একদম। এখানে যে লগোগুলো যে দিয়েছে প্রত্যেকটা লগোর কিন্তু একটা হিস্ট্রি আছে, প্রত্যেকটা লগোর একটা হিস্ট্রি আছে। এখানে কি বলছে যে অ্যাপ্লাইং এ থিম, এখানে একটা থিম অ্যাপ্লাই করছে, এই যে রিং, বলেন তো এখানে কি থিম অ্যাপ্লাই করছে। প্রত্যেকটা হোস্ট সিটি যে থাকবে মানে যারা এই আয়োজনটা করবে সেই আয়োজনের সিটিটা ট্রান্সফর্ম মানে পরিবর্তন হয়, প্রতি বছর এক জায়গায় সেটা পরিবর্তন হয়। এটাকে তারা মানে ট্রান্সফর্মের হঠাৎ গোল মানে একটা জায়গা থেকে যখন পরিবর্তন হয় না এটা কিন্তু আসলে চাকার মাধ্যমে হয় না। আপনি যে একটা স্কোয়ার শেপ দেন, স্কোয়ার শেপ কি ঘোরে না, তো চাকা কিন্তু ঘোরে, হুইল কিন্তু ঘোরে। এই জন্য এই ট্রান্সফর্মটাকে তারা একটা সাংকেতিক চিহ্ন হিসাবে যে হুইল আছে এটাকে তারা চিন্তা ভাবনা করছে, যার ফলে দেখেন এখানে কি বলা হয়েছে যে ডিজাইনার হ্যাভ এ অ্যাডাপ্ট
নতুন কিছু অ্যাড করেছে, দি আইকন অলিম্পিক রিংস টু রিফ্লেক্ট দিস ইজ লোকেশন অ্যান্ড থিম অর ইচ হিস্টোরিসিটি। এবং নিচে যেটা আছে দেখেন, এটা হচ্ছে যে একটা সিটি থেকে আরেকটা সিটি যখন পরিবর্তন হয় তখন এটাকে এই যে বিভিন্ন রিংয়ের সূত্রে যে একটার সাথে একটা বন্ডিং আছে না, এটা সে বুঝাইছে এখানে। তারপর এখানে দেখেন এই যে এখানে কিছু এই দিয়ে দেখানো হয়েছে, প্রথমত অবস্থায় 1996 সালে কীরকম ছিল, 97 সালে কীরকম ছিল, আর বর্তমানে কীরকম আছে, হ্যাঁ এটা। তারপরে আবার আছে দেখেন গুগল অ্যাপ্লাইং এ থিম, এখানে লেখা আছে ডিজাইনার হ্যাভ অ্যাডাপ্ট দিস গুগল লোগো টু রিপ্রেজেন্ট ইউনিক থিম। এখানে একটা ইউনিক থিম সে কী করছে, অ্যাডাপ্ট করছে। এরপর তো ব্র্যান্ড এন্ড স্টিল অর রিকগনাইজেবল বিকজ দি ডিজাইনার্স ইনকর্পোরেটেড দিস অরিজিনাল ফন্ট, অর্থাৎ একজন যে ডিজাইনার সে প্রথমত অবস্থায় সে ইনকর্পোরেট অর্থাৎ অরিজিনাল যে ফন্ট আছে সেই ফন্টটা সে অ্যাড করছে। মানে প্রথম যে ফন্টগুলো যে তৈরি হয়, প্রথম ফন্টের নাম হচ্ছে আপনার টাইম নিউ রোমান, এটা কিন্তু টাইম নিউ রোমান দিয়ে করা, ঠিক আছে, আর সেরিফ ফন্ট। তো আর ফরম্যাট অফ দিস গুগল লগো, আচ্ছা এখানে কিছু ফরম্যাট এখানে করা হয়েছে গুগল লগোটা আসলে কীরকম হবে। এরপর দেখেন অ্যাপ্লাইং থিম, থিমটা কীভাবে অ্যাপ্লাই করছে এখানেও তাই দেখেন, এখানে অ্যাপ্লাইং এ থিম, এখানে কি বলছে দেখেন তো, গুগল লগো টাইপ এ সেন্সারিফ লগো টাইপ দ্যাট রিটেন আওয়ার ডিস্টেন্স মাল্টি কালার সিকোয়েন্স। এখানে যে মাল্টি কালার আছে সেই কালারটাকে ধরে রাখার জন্য, এই মাল্টি কালারগুলোকে ধরে রাখার জন্য সে সেন্সারিফ একটা ফন্ট, উপরটা দিয়েছিল তো সেরিফ ফন্ট, তার এখানে সেন্সারিফ ফন্ট এখানে সে ইউজ করেছে। মানে একটার সাথে একটা লগোর যে কালার থাকবে এই কালারটা পার্থক্য হলেও মানে একটা ফন্টটাকে আরেকটা ফন্টটাকে ধরে থাকবে, এরকম একটা ব্যাপার। তাহলে এখানে যে ডট দিয়েছে, ডট ইজ দ্য ডাইনামিক ডিটেলস অফ দিস লগো টাইপ ফর ইন্টারেক্টিভ অ্যাসিস্টিভ অ্যান্ড ট্রানজিশনাল মোমেন্টস। ট্রানজিশনাল মোমেন্টস একটা থেকে আরেকটা যখন পার হয় না, আমরা যদি দেখি না ডট ডট করে এভাবে পার হয়, ঠিক আছে, ওই সিকোয়েন্সটাকে এখানে ফলো করা হয়েছে, এই যে ঠিক আছে, একটা থেকে আরেকটা যখন পরিবর্তন হয় তখন সেটা গুগল হচ্ছে জি ডট যেটা ব্যবহার করেছে এই কারণে, আর জিটা এখানে যেটা করা হয়েছে প্রথমত অবস্থায় এটা একটা লগো ছিল, পরবর্তীতে এটা একটা লগো ছিল ডট গোল গোল যেটা, আর পরবর্তীতে আবার এটাও আসছে, ঠিক আছে, আমরা যে দেখতে পাচ্ছি এটা মাঝখানে এটাও ছিল, ঠিক আছে। এটা কি জন্য আসছে, যে এ কম্প্যাক্ট ভার্সন অফ দিস গুগল লগো দিস ওয়ার্ক ইন স্মল কন্টেক্স। আমরা যে ছোটো ছোটো কন্টেক্সগুলো যেমন দেখতে পাই এটাও এই গুগলের মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক আছে, এই জন্য এগুলো দেওয়া হয়েছে। এখানে অ্যাপ্লাইং এ থিম, কীভাবে থিমটাকে অ্যাপ্লাই করছে দেখেন, এখানে এভাবে অ্যাপ্লাই করছে, প্রত্যেকটা কালার এখানে মাইক্রোসফট আচ্ছা মাইক্রোসফটের যে কালারটা আছে সেই ওই কালারটাকে থিম অনুযায়ী এটা বানানো হয়েছে, এবং প্রত্যেকটা কালারে কোড দেওয়া আছে, কোড দেওয়া আছে না, এখন প্রত্যেকটা কালারে কোড দেওয়া আছে। এরপর এখানে কোশ্চেন বলা হয়েছে, যে কোশ্চেন যাই হোক এটা। তো আমরা দেখলাম যে আসলে লগো ডিজাইন করার জন্য আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হয় আমরা সেটা আমরা দেখলাম। এরপর দেখি যে ওয়াটারমার্ক লগোটা আসলে কীরকম, ওয়ার্ডমার্ক মাস্কট লগো, ওয়ার্ডমার্কটা হচ্ছে আচ্ছা আমি এই সিরিয়ালে দেখি, হ্যাঁ আমি এই সিরিয়াল দেখতেছি, তো এই সিরিয়াল দেখি। তো এটা হচ্ছে আপনার পিকচারাল মার্ক বা লগোটা, লগো সিম্বল মানে সিম্বলিক লগো এটা। পরেরটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট লগো যেটা দেখলাম। মাস্কট লগো কি, মাস্কট লগো হচ্ছে বিভিন্ন ধরনের শেপ দিয়ে অথবা মানুষের বা কোনো সিম্বল দিয়ে এটা বানানো, মানে কার্টুন বা কোনো শেপ দিয়ে, হ্যাঁ জীবজন্তু বা কোনো কিছু দিয়ে এটাকে বলে মাস্কট লগো। এখানে থাকতে পারে কোনো ক্যারেক্টার, কোনো চরিত্র থাকতে পারে, কোনো ক্যারেক্টার ওটা কোনো চরিত্র, রিপ্রেজেন্টেটিভ কোম্পানি, হ্যাঁ এই তো। ফেমাস মাস্কট লগোর মধ্যে হচ্ছে কেএফসি, কেএফসি আছে না, এই কেএফসি লগোটাকে আমরা মাস্কট লগোটার একটা উদাহরণ এটা। হ্যাঁ এটা কি, এটা মিস্টার মিস্টার পিনাট না, তো এইটাও হচ্ছে একটা লগো, মাস্কট লগো এটাকে বলা হয়। আচ্ছা এখানে বলা হয়েছে যে হোয়েন টু ইউজ পিকচার অ্যান্ড সিম্বলিক লগো। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করলে আরো অনেক বেশি দূর, আমি একটা জাস্ট শর্ট করে আমি আপনাদের বলি। দি কম্বিনেশন মার্ক, এখানে
কম্বিনেশন মার্ক, যেটা এখানে বিভিন্ন সিম্বলও দেওয়া হয়েছে আবার লেখাও আছে, এবং বিভিন্ন শেপ আছে। দেখেন এখানে শেপ আছে আবার লেখাও আছে, এটাকে বলে কম্বিনেশন মার্ক। মানে সেটা থাকবে হচ্ছে কোনো লেখাও থাকবে আবার কোনো সিম্বলও থাকবে, ঠিক আছে। এটাকে বলা হয় দি কম্বিনেশন মার্ক লগো। আর এটা হচ্ছে এমব্লেম লগো। হ্যাঁ, এখানে কি বলা আছে, দি এমব্লেম লগো consist of a front inside a symbol or an icon thing, a base and cells and crest। আমরা যে ক্রেস্টগুলো দেখি না, এই ক্রেস্ট হচ্ছে যে আমাদের যে লেখাটাকে, সেই লেখাটার ইনসাইডে মানে ভিতরে এবং বাইরে কোনো একটা সিম্বল থাকবে অথবা আইকন থাকবে। আমরা যে বিষয়ে বানাবো এই কোনো কিছু কোনো তথ্যবহুল কোনো কিছু যদি আমরা বানাতে চাই এমব্লেম লগোটাকে, এর ভিতরে এবং বাইরে কোনো কিছু কি থাকবে, শেপ থাকবে অথবা কোনো আইকন থাকবে, ঠিক আছে। এটাকে বলা হয় এমব্লেম লগো, যেটাকে সেই আইকনটাকে, সেই লগোটার যে হিস্ট্রিটা, সেই হিস্ট্রিটা ক্যারি করে। ক্লিয়ার? এই মোটামুটি 60টি লগো এই ধরনের হয়ে থাকে। এখন এই 60টি লগোর বিষয়ে আমি একটু বাংলাতে যে আমি কিছু বিষয় আমি এখানে একটু ইনক্লুড করছি, সেই বিষয়ে একটু আলোচনা করবো। দেখেন এই ছিল হচ্ছে যে লগো ডিজাইন ক্যাটাগরি। তো লগো ডিজাইন ক্যাটাগরি কয়টা? তার মধ্যে কি আছে, মনোগ্রাম অর লেটার মার্ক, ওয়ার্ড মার্ক, পিক্টোরিয়াল মার্ক লগো, অ্যাবস্ট্রাক্ট লগো, মাস্কট লগো, দি কম্বিনেশন মার্ক লগো, আর হচ্ছে দি এমব্লেম মার্ক লগো। আচ্ছা, কম্বিনেশন মার্ক লগো কাকে বলা হয় বলেন তো? কম্বিনেশন লগো কাকে বলা হয়? হ্যাঁ, লেখা, শেপ এবং আইকন, লেখা, শেপ এবং আইকন মিলে মানে যে লগো তৈরি হয়েছে তাকে বলা হয় কম্বিনেশন মার্ক লগো, ঠিক আছে। আর এখানে মাস্কট লগো কাকে বলা হয়? কোনো ক্যারেক্টার বা জীবজন্তু বা মানুষ যেটা এখানে কেন বা কোম্পানিকে রিপ্রেজেন্ট করবে সেটা হচ্ছে মাস্কট লগো, ঠিক আছে, বা কোনো ফেস দিয়ে হতে পারে সেটা। আচ্ছা, আর অ্যাবস্ট্রাক্ট লগো কি? আচ্ছা, হাউ টু ডিজাইন এ লগো, লগোটা আপনি কীভাবে ডিজাইন করবেন, লগোগুলো আপনি কীভাবে ডিজাইন করবেন সেটার জন্য আপনাকে লগোর যে ডিজাইন আপনি করবেন এর জন্য আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে, বা রুলস আছে, এটাকে বলা হয় রুলস অফ লগো ডিজাইন। যেমন ধরেন এখানে আমাদের এতে যেটা দেওয়া আছে যে এলিজিবিলিটি অফ লগো ডিজাইন অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনার কি কি যোগ্যতা থাকা উচিত এই লগো ডিজাইন করতে গেলে, ঠিক আছে, মানে কি কি জানা উচিত। তো প্রথমে যে জিনিসটা আপনারা জানতে হবে সেটা হচ্ছে কি, সিম্পলিসিটি। তাহলে সিম্পলিসিটি কি জিনিস, সেটা একটা আমাদের অবশ্যই সিম্পল হতে হবে, যাতে কোনো শ্রেণীর মানুষ দেখা মাত্র সহজে এটা চিনতে পারে, ঠিক আছে। যা ব্র্যান্ড আইডেন্টিটির অন্যতম উপাদান। ব্র্যান্ড আইডেন্টিটি হচ্ছে এর অন্যতম উপাদান। ব্র্যান্ড আইডেন্টিটি বা ফেস বা চেহারা, আমরা যেটা ব্র্যান্ড আইডেন্টিটিকে যে আমরা মনে করি এটা হচ্ছে ফেস বা চেহারা। আচ্ছা, এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি কোকা কোলা বা বিভিন্ন যে লগো, গুগল, ফিডেক্স বা অ্যামাজন বা নিক, তারপর হচ্ছে অ্যাপল, এই লগোগুলোর আমরা সিম্বল দেখতে পাচ্ছি। সবগুলো কি সিম্পল লগো না? একদম সিম্পল লগো। এই লগোগুলোকে ছোটো করলেও এই লগোর যে রেশিও, এই লগোর যে মেসেজ, এটা কি হয় না, নষ্ট হয় না, ঠিক আছে, কারণ এটা সিম্বলিক লগো। এখন লগোকে সিম্পল করার জন্য যে বিষয়গুলো ফলো করতে হবে সেটা হচ্ছে যে ট্রাই টু ইউজ বেসিক শেপ। কী করতে হবে? ট্রাই টু ইউজ, আপনাকে বেসিক যে শেপ আছে, আমাদের শেপগুলো যে বানাই কি দিয়ে, শেপ টুল দিয়ে। যেমন হচ্ছে যে আমরা যে রেক্ট্যাঙ্গেল, তারপরে তার ইলিপস, ঠিক আছে, তারপর হচ্ছে পলিগনাল স্টার, এই যে বেসিক যে শেপগুলো আছে এই শেপগুলো দিয়ে আমাকে, এটা বেসিক শেপগুলো দিয়ে লগোটা বানাতে হবে, ঠিক আছে। আর আমরা বুঝলাম কি, আমরা সিম্পল যে লগোটা আমরা বানাবো, এই সিম্পল লগোটাকে আমাকে বানাতে গেলে আমাকে 4টা স্টেপ আমাকে ফলো করতে হবে। কটা? 4টা। একটা হচ্ছে যে ট্রাই টু ইউজ বেসিক শেপ, আমি যে বানাবো এই বেসিক শেপ দিয়ে আমাকে বানাবো। যেমন বলছিলাম না যে 95% লগো কী দিয়ে হয় বলেন তো? শেপ দিয়ে। 95% লগোগুলো শেপ দিয়ে হয়। এবার দেখেন লেখা আছে ট্রাই টু ফিনিশ 8 and 12 অ্যাঙ্কর পয়েন্ট। আপনাকে পুরো যে লগোটা থাকবে এই লগোটাতে 8টা থেকে 12টা অ্যাঙ্কর পয়েন্ট হবে। তাহলে একটা দেখবেন যে এরকম 4 বা এরকম ছোট একটার মধ্যে আপনাকে মাত্র 8 থেকে 10 অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে এটা কি করতে হবে, পুরোটা শেষ করতে হবে। ক্লিয়ার? অ্যাঙ্কর পয়েন্ট এটা কিন্তু টেক্সট না। দেখেন এটাকে যদি আপনি অ্যাঙ্কর পয়েন্টে নিয়ে যান তাহলে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট হবে, এখানে একটা, এই জায়গায় একটা, এই জায়গাটা মানে
চেষ্টা করবেন, এখানে বলা হয়েছে যে চেষ্টা করবেন 8 থেকে 12টি অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে আপনার এই লোগোটা ডিজাইন করা শেষ করতে। এবার ট্রাই টু মিনিমালিস্ট, আপনার এটাকে মিনিমালিস্ট করার চেষ্টা করবেন, মানে একেবারে মানে কম করার চেষ্টা করবেন। ট্রাই টু ফলো দিস গাইড সিস্টেম, গ্রিড সিস্টেমটাকে ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে এইটা কি, এটা একটু আমাকে দেখতে হবে, এটা কি? এটা আপনি যে লগো বানাবেন, এই লগোটা বানানোর জন্য আপনাকে চেষ্টা করবেন আপনি গ্রিড সিস্টেমটাকে ব্যবহার করার জন্য। তাহলে গ্রিড সিস্টেমটা কি বলেন তো, কে বলতে পারবে? মানে গ্রিড সিস্টেমটা কি বলেন তো, আশাফুল বলতে পারবেন? নাজমুল স্যার, জুল স্যার, কি ব্যস্ত, কি নিয়ে ব্যস্ত? মনে হয় আপনারা চিপস নিয়ে একটু মানে কারাগারি করতেছেন। তাহলে কি একজনের হাতে কি যেন নিচ্ছেন? আচ্ছা, গ্রিড সিস্টেম কি বলেন তো? এখানে 4টা সিম্পলি যে লগো বানাবেন, সিম্পল লগোর জন্য আমাকে 4টা স্টেপ বলা হয়েছে। বলেন তো সেই 4টা স্টেপ কি? খালি স্যার আমাকে ধরে, এবার রাতুল বলেন 4টা স্টেপগুলো কি কি? এই যে সিম্পল লগো বানানোর জন্য 4টা স্টেপের কথা বলা হয়েছে, 4টা স্টেপগুলো কি কি? আচ্ছা, মিনিমাইজ করা। গ্রিড সিস্টেমটা কি সেটা একটু দেখি নাকি? গ্রিড সিস্টেমটা দেখেন, গ্রিড সিস্টেমটা কি? দেখেন আপনার চুমকে উঠবেন, এটা কিন্তু দেখাইছি না? এই যে যতগুলো লগো আছে সবগুলো প্রায় বেশিরভাগই কি দিয়ে করা? গ্রিড দিয়ে, গ্রিড সিস্টেম না, গাইড ঠিক আছে, কিন্তু ওটাকে বলা হয় গ্রিড সিস্টেম। গ্রিড না টানটানা আছে যেটা, ওটাকে বলা হয় গ্রিড সিস্টেমে। দেখেন গ্রিড সিস্টেম দিয়ে করা, ঠিক আছে? এই দেখেন গ্রিড সিস্টেম দিয়ে করা, গ্রিড সিস্টেম দিয়ে করা, ঠিক আছে না? এই যে গোল্ডেন রেশিও দিয়ে করা। তো এই যে এই লগোটা যে RRB, ঠিক আছে, এটাকেও গ্রিড সিস্টেম দিয়ে করা। সুন্দর না এটা? তো এটাকে বলা হয়েছে যে আপনার লগোটাকে সিম্পল করবেন, সিম্পল করার প্রধান সূত্রই হচ্ছে 4টা, তার মধ্যে গ্রিড সিস্টেম একটি, দ্বিতীয়টা বলা হয়েছে স্কেলেবল। স্কেলেবল মানে কি? মাপযোগ্য। তাহলে মাপযোগ্য কি বুঝলেন এখানে? আমি একটু বলেন তো, একজন উদাহরণ বলেন। আপনারা যে এত দ্রুত বুঝতে যাচ্ছেন আসলে ভালো লাগতেছে, যে বড় ছোট করলেও রেশিওটা না, বড় ছোট করলেও যেমন ধরেন এখানে আমি 2টা উদাহরণ দিয়েছি, অনেক কষ্ট করে অনেকগুলো মানে ইয়ে থেকে উদাহরণগুলো আমাকে নিয়ে এসে ছবিটা বানানো হয়েছে। দেখেন এমনভাবে করতে হবে লগোটির কাজের প্রয়োজনে ছোট বা বড় হোক না কেন, লগোর যে মূল মেসেজটা বা বিষয়বস্তু সেই স্টেপটা যেন বোঝা যায়। কি হয়? স্পষ্ট বোঝা যায়, মানে একেবারে ছোট করলেও, একেবারে ক্ষুদ্র অংশ করলেও যেন স্পষ্ট বোঝা যায় এটা হচ্ছে যে ওই লোগোটা, ঠিক আছে? যেমন ধরেন দেখেন ছোট বা বড় হওয়ার কারণেও এর কোনো প্রভাব পড়বে না। বিশেষ করে বলা হয় তাকে ফেভ আইকন সাইজ। এই ফেভ আইকনটা কোথায় কাজে লাগে? এই ফেভ আইকনটা আমরা যখন ওয়েবসাইট ব্যবহার করি, যেমন ধরেন এখানে আমি লিখি হচ্ছে যে গিফট প্যালেস দিয়ে এখানে সার্চ দিলাম। গিফট প্যালেসে দেখলে দেখেন এখানে একটা গিফটের মতো একটা লাল যে এই যেটা আছে না, এই গিফট প্যালেস। আমি যদি অন্য কোথাও যাই, যেমন ধরেন এখানে যাচ্ছি, এখানে এই লগোটার এখানে ফেভ আইকন চলে আসবে, যদিও এখানে আসতেছে না কিন্তু অনেক সময় আসে। এই যে আসছে না? এটাকে বলা হয় ফেভ আইকন। এটা সাইজ কত? 16x16 পিক্সেল, 16x16 পিক্সেল। এই দেখেন ফেভ আইকন। আমি যদি এখানে এখন অন্য একটা ইয়ে দিই, যেমন ধরেন চেনে ফ্রিল্যান্সার বা ফেসবুক, ফ্রিল্যান্সার দিয়ে আমি এখানে দিলাম। এই যেখানে দেখেন এখানে ফেভ আইকন, যেটা আমাদের সার্চিং বারে যেটা কি হয় ছোট্ট একটা আকারে থাকে। আমি শুধু এটা না, এটা হচ্ছে ফ্রিল্যান্সারের আইকন, তাই না? আমি এটাকে যদি আমি একটু আইকনকে ছোটো করি, পিন ট্যাবে করি, দেখেন এখানে চলে আসছে না? এই যে আইকন দেখলে বুঝতে পারতেছি যেটা একটা আমাদের freelancer.com একটা সাইট, তাই না? তো এই আইকনটাকে বলা হয় ফেভ আইকন। এই ফেভ আইকনটা কোথায় ইউজ করা হয়? ওয়েবসাইটের আপনার যে একটা বার থাকে সে বারে এটা ইউজ করা হয়, যেটা আমরা নাম বারে এটা ইউজ করা হয়। জি। তাহলে দেখেন এখানে আমি যেটা আলোচনায় রাখছি হয়ে গেল। আচ্ছা, ফেভ আইকন 16x16 পিক্সেল। ফেভ আইকন কত পিক্সেল হয়? 16x16 পিক্সেল, একদম ছোট্ট, এতটুকু হয়। তো
তো এই লগোকে কনভার্ট করা হলেও লগোর যে মূল মেসেজটা সেটাতে যেন কোনো প্রভাব না পড়ে। যেমন এটাকে যদি ফেভার আইকন বানানো, এটা বোঝা যাবে এটা কি, এটা কি, এটা রকিস না? আচ্ছা, এটা হচ্ছে রকিস। এটা তো এটা একটা লগো। এই লগোটাকে যদি আমি একটা ছোট একটা ফেভার আইকন করে বানাই, এর কোনো চিহ্ন থাকবে, অথচ এটাকে বলা টার্গেট। এই লগোটা কি? এই টার্গেট। এটাকে যদি আমি ছোট একটা ফেভার আইকন বানাই যে এরকম ছোট, তাও দেখেন এই টার্গেটের দেখলেই বুঝতে পারে মানুষের টার্গেট লগো আছে না? তো এটা হচ্ছে যে স্কেলেবল মানে ছোট করলেও যেন এটাকে এর রেশিও যেন নষ্ট না হয় বা এর যাকে যেন বোঝা যায়। হ্যাঁ, এবার হচ্ছে মেমোরেবল ইম্প্যাক্ট, স্মরণীয় প্রভাব। ঠিক আছে, আপনার লগো দেখলে দেখেন 1 থেকে 30 সেকেন্ডের মধ্যেই পর যেটা মনে রাখতে পারবেন। মানে একটা লগো দেখছেন যে এটা আমাকে যদি বলা হয় যে আমি কী লগো দেখছি, আমি বলতে পারবো না, কিন্তু আমার ব্রেনের মধ্যে কিন্তু আমার এই লগোটা মাথার মধ্যে ঢুকে গেছে যেটা কী লগোটা। ঠিক আছে, তো এটা হচ্ছে যে মেমোরেবল বা ইম্প্যাক্ট। এই মেমোরেবল ইম্প্যাক্টটা কী দেখেন, যে লগোটা দেখা মাত্র 1 থেকে 30 সেকেন্ডের পর সেটাকে মনে রাখা যায় বা মনে রাখার মতো, সেটা হচ্ছে যে মেমোরেবল লগো। সেটা হচ্ছে মেমোরেবল লগো। আর যেটা মনে রাখা যায় না বা মনে রাখার মতো হয় না, তাহলে সেটিকে প্রফেশনাল মানের লগো নয়। সেটা হচ্ছে প্রফেশনাল মানের লগো নয়। পৃথিবীতে যত প্রকার লগো আছে এক দেখাতে সেটা মনে রাখা যায়, এটা হচ্ছে প্রফেশনাল মানের লগো। ঠিক আছে, সেটি দ্বারা লগোর মূল উদ্দেশ্য হাসিল হবে না। তাই লগো অবশ্যই মেমোরেবল ইম্প্যাক্ট হতে হবে। কী হতে হবে? মেমোরেবল ইম্প্যাক্ট। এবার দেখেন ভার্সেটাইল মানে বহুমুখী। ভার্সেটাইল মানে হচ্ছে বহুমুখী। যে লগো ডিজাইনটি ব্যবহার প্রয়োজন সেটি কোনো স্থান বা কোনো কালারের স্থান রূপান্তর করা হোক না কেন, লগোটি দেখতে সুন্দর লাগবে এবং লগোর মূল মেসেজটি স্পষ্টভাবে বোঝা যাবে। এজন্য লগোটাকে ডিজাইন করার সময় কয়েকটি কালার ভেরিয়েশন করতে হবে। কয়েকটি কালার ভেরিয়েশন কেন করতে হবে? যেমন আপনার আমি একটা লগো ডিজাইন করছি, সেই লগোটা কিছুটা লাল মানে বা খয়েরি টাইপের। আমি যদি ওই ডোরের যে কালারটা আছে ওই কালারের উপর যদি আমি রাখি, উড কালারের উপর, তাহলে যে খয়েরি কালারটা বা লাল কালারটা খুব বেশি কী করবে, মানে কম্বিনেশন করবে কি? কারণ ডোরের যে কালারটা সেই কালারটা ইকুয়াল কালার, মানে সমতা আছে, কিন্তু আমি যখন এটাকে অপোজিট কালার হিসেবে নির্ধারণ করব তখন ওইটা কালারটা আমি রাখবো। এই জন্য বলা হয়েছে যে আপনি ভার্সেটাইল মানে বহুমুখী কালারটা আপনাকে নির্ধারণ করতে হবে। বহুমুখী কালার যদি করেন, মানে একটা লগর 3-4টা করে কালার যদি আপনি কম্বিনেশন রাখতে পারেন, যেমন ধরেন একটা কোম্পানি থাকতে পারে, যেমন আপনাদেরকে দেখায় যে গ্রামীণ লগোটা সাদা এবং ব্লু। পিছনে ব্যাকগ্রাউন্ড যদি ব্লু থাকে তাহলে সামনে থাকে সাদা, আর সাদা যদি থাকে তাহলে পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে ব্লু। দেখেন সাদা এবং ব্লু, দেখবেন যেখানে ব্লু আছে সেখানে সাদা আছে। দেখেন আমি একটু ওদের ইমেজগুলো দেখি এই দেখেন সাদা আছে না, সাদা এবং ব্লু এবং কালোর মধ্যেও কমে। তাহলে এখানে কি থাকে, কালো পাইলাম, ব্লু পাইলাম, সাদা পাইলাম, ব্লু পাইলাম। আর দেখেন, তাহলে এখানে আপনার ভেরিয়েশন করতে হবে। তিনটা মিনিমাম ভেরিয়েশন করার পর দেখেন এখানে কালোর মধ্যেও এটা ফুটছে, ব্লুর মধ্যে সাদা, আবার পিছনে যদি সাদা থাকে তাহলে উপরটা হচ্ছে ব্লু, এইভাবে। জি, তাহলে এটা কি বুঝতে পারছেন? এটা যে একটা লগোর মধ্যে একটা ভেরিয়েশন বা ভার্সেটাইল আপনার আনতে হবে। ভার্সেটাইল না আনতে পারলে আপনার লগোটা মানে কি হবে না, লগোটার। আচ্ছা, এরপর দেখেন অনেক লগো ডিজাইনাররা লগো ডিজাইন করার সময় এই বিষয়টা খেয়াল রাখে না, যার ফলে কি হয়, যেমন সে একটা প্যাড ডিজাইন করছে অথবা সেই লগোটা প্রিন্ট করছে, তো আপনার এটা কম্পিউটার স্ক্রিনে দেখলেও প্রিন্ট করলে এর কালারটা একদম এমন ফেটফেটে হয়ে যায়, একটা কালারের উপর একটা কালার যখন প্রিন্ট করছে তখন দুইটা কালার একটা কম্বিনেশন হয়ে দুইটা কালার একদম লেপটে গেছে, যার ফলে এই লগোর যে অরিজিনাল যে কালারটা সে কালারটা বিনষ্ট হয়ে গেছে। এরকম হয় কিন্তু, মানে প্রিন্টের জন্য একরকম আর ওয়েবসাইটে দেখার জন্য একরকম। তো ওয়েবসাইটে বা আমাদের যে ডিভাইসগুলোতে দেখতে একরকম লাগে, যখন আমি প্রিন্ট করি সেটা একরকম লাগে। এই জন্য যারা হচ্ছে যে আমরা ডিজাইন করবো এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো যে এই লোগোটা সব ক্ষেত্রে যেন সে ব্যবহার করতে পারে। ঠিক আছে, আচ্ছা, এই লেখা দেখেন ডিভাইসে ভার্সনে ভালো দেখায় গেলেও প্রিন্ট করতে গেলে বিভিন্ন ভেরিয়েশন ব্যবহার করতে গেলে এই কালারটা কি ওঠে না, ফুটে ওঠে না। আর লোগো ডিজাইন করার সময় ক্লায়েন্টের বিজনেস সম্পর্কে জেনে নিতে হবে, এবং ক্লায়েন্টটি এই লোগোটি ব্র্যান্ড আইডেন্টিটি সে কী কাজে ব্যবহার করবে সেটাও আপনাকে জেনে নিতে হবে।
কোথায় ব্যবহার করবে, যদি সেটা প্রিন্ট ও ওয়েব এই দুই জায়গাতে ব্যবহার করা হয় তাহলে এমনভাবে আপনাকে ব্যবহার করতে হবে যেন দুই জায়গাতে এই কালারটা কি হয়, ফুটে ওঠে। ঠিক আছে, তাহলে লগো ডিজাইন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে লগো ডিজাইন অবশ্যই ভার্সেটাইল বা ফ্লেক্সিবল বা মাল্টিপারপাস হয়। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখেন রিলেভেন্ট। এখানে বলা আছে যে প্রাসঙ্গিক। রিলেভেন্ট শব্দটির অর্থ হচ্ছে প্রাসঙ্গিক। যে লগোটি ডিজাইন আপনি করবেন সেটাকে অবশ্যই এর ব্র্যান্ড ভ্যালু বা এর যে মেসেজটা, ধরন বা সার্ভিস প্রতিনিধিত্বটি এবং এই লগোটা এর যে কম্পিটিটর থাকবে এটা আপনাকে জেনে নিতে হবে যে আপনার লগোটার কম্পিটিটর কারা এবং তারা কি কি কালার ব্যবহার করেছে বা তারা কি কি থিম ব্যবহার করছে এটাও আপনাকে জেনে নিতে হবে। তাকে আপনি বলতে পারেন যে আপনি যে ব্যবসা করতেছেন বা এই লগোটা বানাচ্ছেন এই লগোটার কম্পিটিটর হচ্ছে কারা, এটাকে আপনি কোশ্চেন করতে পারেন। তবে কি কোশ্চেন করতে পারেন ক্লায়েন্টকে, মানে লগো ডিজাইনের জন্য আপনাকে ক্লায়েন্টকে কি ধরনের কোশ্চেন করতে পারেন এটা আপনাদের একটা আমি রাখলাম, মানে সিক্রেট রাখলাম যে আপনারা একটু নিজেরা এটা খাতায় লেখেন। তিনটা কোশ্চেন করবেন। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত আমি যেটা বললাম এই বলার উপর আপনারা এটা নিজেরা ক্রিয়েট করবেন যে ক্লায়েন্টকে আপনি কি কি প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, এই তিনটা কোশ্চেন আপনারা নিজেরা খাতায় লেখেন, আমি এটা করবো দেখবো। আচ্ছা, একটু পরে আমি এটা শেষ করি। তারপর দেখেন এখানে রিলেভেন্ট করার জন্য যে বিষয়গুলো আপনার প্রয়োজন সেটা হচ্ছে যে প্রথমে শেপ সাইকোলজি অনুযায়ী লগো তৈরি করা, তারপর হচ্ছে যে কালার সাইকোলজি অনুযায়ী লগো ডিজাইন করা। ওই যে বলেছিলাম সিম্পল লগো ডিজাইনের জন্য 4টা বিষয় ফলো করবেন। আর হচ্ছে রিলেভেন্ট বা প্রাসঙ্গিক হওয়ার জন্য আপনার যেমন এখানে কিছু দিয়েছে, আপনার যে বার্গারের যে দিয়েছে না, শেপ দিয়েছে না, এই জন্য বলছে যে রিলেভেন্ট হওয়ার জন্য আপনাকে কিছু শেপের যে সাইকোলজি এই সাইকোলজি অনুযায়ী আপনাকে লগো তৈরি করতে হবে। বোঝা গেছে? তাহলে এখানে একটা বিষয় আমি পেলাম, কি বিষয়? শুধুমাত্র অনলি ফর রিলেভেন্টের জন্য, মানে প্রাসঙ্গিক যে লগোটা হবে এর জন্য আপনাকে অবশ্যই যে সাংকেতিক চিহ্ন থাকবে সিম্বলিক, এর উপর আপনাকে একটা সাইকোলজিক্যাল একটা আপনাকে অ্যানালাইজ করতে হবে যে আমি একটা লগো বানাবো, যেমন ধরেন ওই যে কি বলে এটা সিম্বলিক লগো না আছে না, এই যে দেখালাম যেটা, এই যেটা, এটা হচ্ছে দি কম্বিনেশন লগো, কম্বিনেশন মার্ক যেটা, এবং এখানে দেখেন এখানে একটা কি দিয়েছে, এটা হচ্ছে প্লেট, এটা বোঝানো হচ্ছে এটা প্লেট না, এটা কি এটা বলেন তো, ওই যেটা নীলটা এটা গোল, আমরা বুঝি এটা প্লেটকে বোঝানো হয়েছে। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে বার্গারের মতো বড় এক শেপ ধরা হয়েছে। তাহলে এই যে থিমটা যেটা, এটাকে বলা হচ্ছে যে শেপ সাইকোলজি। আর উপযুক্ত টাইপোগ্রাফি ব্যবহার করতে হবে, যেমন আমি এখানে দেখতে পেলাম যে কিছু টাইপোগ্রাফি দেখেন, এই যে দেখছেন এটা কি লিখছে, ডরিটস। দেখেন ডরিটসের যে টাইপ এখানে লিখছে, ডি একটা বড় লিখছে, এবং এটাকে জাস্ট পিছনে স্ট্রোক এবং কালার দিয়ে সুন্দর একটা টাইপোগ্রাফি তৈরি করছে না। এখানে দেখেন এখানে বার্গার কিং, এই যে এটাকে বলা হয় টাইপোগ্রাফি, যে লেখাটা থাকে এই লেখাটাকে বলা হয় টাইপোগ্রাফি। এই যে এখানে দেখেন কত সুন্দর ফন্টটা দিয়েছে, আপনি চাইলেও এই ফন্টটা ইউজ করতে পারেন। এই যে এটাকে বলা হয় টাইপোগ্রাফি ডিজাইন। এই যে তারপর দেখেন যে নেগেটিভ স্পেস ব্যবহার করার মাধ্যমে, নেগেটিভ স্পেস কি বলতে পারবে? লগোর মধ্যে নেগেটিভ স্পেস কি বলেন? ফাঁকা জায়গা। ঠিক আছে, লগোটার মধ্যে দেখবেন নেগেটিভ স্পেস মানে কোনো অবাঞ্ছিত কোনো জায়গা না। একটা লগো করবেন সুন্দর একদম একটা জায়গা নিয়ে, যে জায়গাটাতে আপনি আপনার লগোটা রাখবেন সেটা যেন একদম আই ক্যাচিং হয়। ঠিক আছে, মানুষের চোখে যেন পড়ে এরকম একটা, যেমন এখানে বি রাখছেন আবার এখানে ও রাখছেন, কি কোথায় রাখছেন তার নাই ঠিক। ঠিক আছে, এরকম নেগেটিভ স্পেস দিয়ে এখানে নাসা কত সুন্দর করে, এটা যদি আরেকটু স্পেস রাখতো তাহলে ভালো লাগতো। এখানে নেগেটিভ স্পেস রাখা হয় না। এই গুগলটাও তাই, দেখেন এই যে এক কথায় এই পুরোটাকে লগো এবং শেপটাকে, লগো শেপ এবং হচ্ছে যে আপনার যে সিম্বল থাকবে সব কিছুকে একটা রিশেপিং বা রিঅ্যারেঞ্জ করা। ঠিক আছে, এই রিঅ্যারেঞ্জ করাটাকে এটাকে বলা হচ্ছে যে নেগেটিভ স্পেস। এবং ইফেক্ট এবং শ্যাডো ব্যবহার করার মাধ্যমে, দেখেন বিভিন্ন শ্যাডো ইউজ করছে না। আমি আপনাকে আর একটু লগোটা দেখাই, এই যে শ্যাডোগুলো ইউজ করছে, যে মানুষের মধ্যে এই নিচের দিকে যে শ্যাডো পড়ে এরকম শ্যাডো বা ইফেক্ট, দেখেন এখানে দেখেন একটা শ্যাডো ইউজ করছে, যদিও এটা সাদা দিয়ে করছে কিন্তু এখানে একটা শ্যাডো ইউজ করছে। আরও কিছু লগো দেখায়,
এই দেখছেন কি এখানে কিছু ইফেক্ট ইউজ করছে, হ্যাঁ কিছু ইফেক্ট ইউজ করে এটা বানানো হয়েছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে রিলেভেন্ট। এই বিষয়গুলো ফলো করে লগো ডিজাইন করলে আপনার লগোটি অবশ্যই কি হবে, রিলেভেন্ট বা প্রাসঙ্গিক হবে। এবার আসি যে আপনার যে এখানে আচ্ছা আচ্ছা এই এই লগোগুলো পৃথিবীতে এত বিখ্যাত, এই সিম্বলিক লগোটা কেন হলো কেউ বলতে পারেন? একটা কারণ, আর একটা কারণ, একটা কারণ হতে হবে, একটা যে মূল বিষয় একটা আছে, একদম মূল বিষয়। যদি আপনাকে বলা হয় যে সিম্বলিক লগো তৈরি করার পিছনে একটা কারণ যদি আপনি উদাহরণ দিতে দেন, এই একটা কারণ বলতে হবে, বলেন তো এটা পুরো পৃথিবীকে কেন্দ্র করে। ওই জিনিসটা কি সব জায়গায় যেমন অ্যাপেল, এটা এটা সব দেশে বা সবার কাছে আকর্ষণীয় যে চিনে জানে। একটু ইউনিক বলেন তো কেউ একজন আপনার কাছে মনে হয় যে, আমি ইন্ডিভিজুয়ালি বলবো, ঠিক আছে? হ্যাঁ, আর একটা বলবেন, একটা। সালমান বলেন। যে প্রোডাক্টটা তারা সেল করতেছে ওটার সাথে রিলেভেন্ট অনেক পারে। একটা বলবেন, একটা। এই একটা থিমের উপর এই সিম্পল লোগোগুলা এবং এত বিখ্যাত হয়, একটা থিমের উপর বলেন। এটা দেখলে জানা আমরা সহজে বুঝতে পারি জিনিসটা কি। দেখলেই দেখলে বুঝতে পারি যে এটা মানে কি কোন লোগোটা মানে। সাধারণত সবাই চীনা করে তো মানে যেমন অ্যাপেল, মানুষ অ্যাপেল চীনা করে বলবে এটা অ্যাপেল লোগো। আংশিক 10%, 10% হয়েছে। হ্যাঁ, ছোট হলো চিনার জন্য 5%। ম্যাডাম আপনি? বেশি একটা কারণ তো আছে, স্যার একেবারে স্কিপ করে গেলেন, কিছু বলেন না, কিছু বলেন স্যার, দেখলে তাড়াতাড়ি মনে থাকে। 15%। স্যার আপনি একটা কিছু বলেন, পুরোপুরি স্কিপ করা যাবে না, একটা কিছু বলেন, যেটা হোক একটা কিছু বলেন। বলেন। আপনি আপনি 18টা ক্লাস করছেন ইলাস্ট্রেটরে, বলেন, এটা বলতে হবে আপনাকে। একটা কারণ বলেন, আপনি নিজে বলেন। স্কিপ করা যাবে না, আপনি একটা কিছু বলেন না কেন? আমি তো আরো তো আছে, সময় যাচ্ছে, বলেন। আর দেড় ঘন্টা সময় আছে, বলেন। সিম্পল হলেও মানেটা অনেক জটিল, মানেটা তো কেউ বোঝে না, ঠিক আছে না? ম্যাডাম আপনি বলেন মানে সহজে বোঝা যায়। স্যার মনে রাখা যায়। সিম্পল লগো পৃথিবীর যতগুলো বিখ্যাত লগো আছে সবগুলো সিম্পল। এই সিম্পল লগোটার তৈরি করার পিছনে একটাই প্রধান কারণ থাকে, একটাই কারণ, ঠিক আছে? আর কিছু থাকে সিম্পল, এটা কিন্তু প্রধান কারণ একটা থাকে, এই হিসাবে লগোগুলো এত বিখ্যাত হয়। লোগোটা স্যার কোম্পানিটাকে প্রমোট করে। কোম্পানিটা আমি পরে হইলো কি বলেন, একটু মাথা খাটান স্যার আপনি। অ্যামাজন যে লোগোটা এটা যেমন সিম্পল কিন্তু এর ভিতরে একটা মেসেজ দিয়েছে যে এখানে A to Z পাওয়া যায়। কে 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 যেটা আছে না, এ এবং জেড, এ এবং জেড 5 বছরের বাচ্চা, সেখানে এ জেড বুঝে কি শব্দ, এটা কি লেখা, এটা ধরা গেছে, দেখেন ধরা গেছে না, ধরা গেছে না? এবার আপনি বলেন। চোখে যেন থাকে আকর্ষণীয়, মূল বিষয়। শুনবে না, শুনবে না, স্কিপ করবো কোনটা? আকর্ষণ লাগতেছে? আপনি এটা যদি ডিজাইনার আছে তাকে জিজ্ঞাসা করবেন, যদি বলে যে আমি ডিজাইনার বা ব্র্যান্ড অ্যান্ড লগো ডিজাইন করবেন, তাকে আপনি কোশ্চেন করবেন যে এই সিম্পল এই ডিজাইন করার প্রধান কারণটা কি। সে যদি বলতে পারে তাহলে বুঝবেন যে না, সে লগো ডিজাইনের উপর একটা ধারণা তার আছে, ঠিক আছে?
সিম্পলি যে লোগোটা ডিজাইন হয় এই লোগোটা পুরো পৃথিবীর মানুষের জন্য হয়। কার জন্য? গোত্রভেদে, সমাজভেদে মানুষগুলো কি আলাদা আলাদা সংস্কৃতির উপর, কালচারের উপর, ভাষার উপর আলাদা থাকে না? আলাদা থাকে না? তাহলে সে এখানে এ এবং জেড, আমি যে বাংলায় আমার বাচ্চা এ এবং জেড বোঝে, ও তো বাংলা কথা বোঝে। আমরা কখন শিখাইছি? যে আরবিতে থাকে আর কি, সে সৌদি আরব থাকে মনে করেন, সে এ এবং জেড হয়তো বুঝবে না, সে আরবি আলিফ বা এগুলো জানে। তাই এ এবং জেড অ্যামাজন এটা তো বুঝবে না, এখানে লেখা আছে অ্যামাজন কথা, বুঝবে এটা? বুঝবে না। তাহলে গোত্রভেদে, ভাষাগত, সংস্কৃতি দেখতে পুরো পৃথিবীর মানুষ এবং সিনিয়র এবং জুনিয়র, বাচ্চা থেকে শুরু করে একদম বুড়া, মানে বুড়া থেকে শুরু করে মানে যত সিনিয়র আছে এই সকল ক্যাটাগরির মানুষের জন্য এটা বানানো। হতে পারে সে অক্ষরজ্ঞানহীন, হতে পারে সে জঙ্গলে থাকে, কিন্তু সে এটা দেখলে বুঝতে পারে যে এরকম একটা বিষয়। ছোট বাচ্চাও পর্যন্ত বলতে পারবে যে এই মানে এরকম একটা গোলা দেখছিলাম, এরকম একটা আপেলের মতো দেখছিলাম, তাই না? এরকম একটা আপেলের মতো দেখছিলাম, মানে আপেল এরকম শেপ এরকম দেখছিলাম। তো এইটা হচ্ছে সিম্পলি পুরো পৃথিবীর মানুষের জন্য, গোত্রভেদে, সমাজভেদে পুরো পৃথিবীর মানুষের যে ভয়েস বা কথাগুলা ভাষা থাকে এটা ডিফারেন্ট থাকে, যার কারণে এখানে কোনো মানে সংকেতিক চিহ্নগুলা ব্যবহার করা হয়, যেটা যেন খুব দ্রুত গতিতে মনে থাকা যায়। যে বলছে না মনে রাখার জন্য, এটা আংশিক হয়েছে, দ্রুত গতির জন্য এটা মনে থাকে, ঠিক আছে? সবাই তারা লেখা করতে পারে না যে কি লেখা, এটা একটা মূল বিষয়। এই মূল বিষয়টাকেই এটাকে একটা সময় দেখবেন এটার মধ্যে লেখা থাকে, ঠিক আছে, এটা একটা চিহ্ন, সংকেতিক একটা চিহ্ন। এই চিহ্ন যখন থাকে তখন প্রত্যেকের মাথার মধ্যে থাকে এবং খুব সহজে এটাকে মনে রাখতে পারে, সে সকল গোত্রের মানুষেরা মনে রাখতে পারে যেটা এই কালার দিয়ে এই লোগোটা। বোঝা গেছে? এটা হচ্ছে মূল প্রধান কারণ। আমার কথা কি ঠিক আছে? যে পুরো পৃথিবীর মানুষ হচ্ছে বিভিন্ন গোত্রের হয়ে থাকে, বিভিন্ন আপনার লেভেলের মানুষ বিভিন্ন বয়সের হতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে প্রধান কারণ। যাই হোক, আমরা অনেক দূর পর্যন্ত দেখলাম। এরপর যেটা আসি সেটা হচ্ছে যে হাউ টু ডিজাইন এ লোগো। আমরা কিভাবে ডিজাইনটা করব? আন্ডারস্ট্যান্ড ইউর ব্র্যান্ড। আপনাকে অবশ্যই আপনার ব্র্যান্ডগুলো বুঝতে হবে। আমি তো অলরেডি কোশ্চেনটা ফার্স্ট করে দিয়ে রাখছিলাম। আচ্ছা, হাউ ডু ডিজাইন, কি কি ডিজাইনগুলো করবেন, কীভাবে ডিজাইন করবেন? এখানে ব্রেনস্টর্ম ওয়ার্ডস দ্যাট ডিসক্রাইব ইউর ব্র্যান্ড। ব্রেনস্টর্ম শব্দ যা আপনাকে ব্র্যান্ডটাকে কি করতে পারে, বর্ণনা করতে পারে। তারপর কি স্কেচ আইডিয়া বেসড অন দিস ওয়ার্ড। আপনাকে ওই ওয়ার্ডের উপর, শব্দের উপর আপনাকে স্কেচ করতে হবে। কি করতে হবে? আগে একটা স্কেচ বানাবেন, এটা আপনি টাইপোগ্রাফি বানাবেন নাকি সিম্বলিক বানাবেন, এইভাবে। তারপর কি লিখছে? টেস্ট ইউর টপ স্কেচ উইল ইউর বায়ার পার্সোনা। অর্থাৎ আপনার যে ক্রেতা থাকবে বা ক্লায়েন্ট থাকবে, এর যে ব্যক্তিত্ব, এটার সঙ্গে আপনার যে টেস্ট যেটা, সেটার সঙ্গে আপনি যাচাই করবেন। এই যে আপনি কি স্কেচ করবেন না, এটাকে আপনার যে বায়ার যে ব্যক্তিত্বটা, এটাকে আপনি যাচাই করবেন। তারপর কি লেখা আছে? রিফাইন ইউর চুজ এন স্কেচ। আপনার নির্বাচিত যে স্কেচ করবেন সেটাকে আপনার পরিষ্কার থাকতে হবে। স্কেচ যেটা আপনি এমনভাবে স্কেচ করছেন, ঘুষতে মনে করেন যে পুরো ওই পেজটাকে মনে করেন ঘষাঘষি করে ফেলছেন। আপনি ওটাকে ছবি তোলার পর যদি ক্লায়েন্টকে দেন, আবার নিজে যদি কোনো ডিজাইন করেন, তাহলে আপনার ডিজাইন রূপটাই, আসল রূপটাই নাই। আসলে অনেকে যে স্কেচ করতে পারে না, কিন্তু ঘুষাঘুষি করতে করতে যে শেপের যে সাইজটাই নষ্ট হয়ে গেছে। সেই জন্য ওখানে বলা হচ্ছে যে রিফাইন ইউর চুজেন স্কেচ। আপনার যে নির্বাচিত স্কেচ সেটা যেন অবশ্যই পরিমার্জিত থাকে। তারপর কি বলা আছে? ডেভেলপ ইউর লগো অ্যান্ড লেআউট অন এ ফ্রি ডিজাইন প্ল্যাটফর্ম। আপনাকে আপনার যে লগোটা ডিজাইন করবেন, সেই লগোটা কি করবেন? আপনার যে প্ল্যাটফর্মগুলো থাকে, সেই প্ল্যাটফর্মগুলোতে আপনি কি করবেন? কম্পিটিটর হবেন। যেমন এখানে একটা কি বলে, ওই যে ফ্রিল্যান্সার আছে, এই freelancer.com কি হয়? লগো কন্টেস্ট হয়। বুঝতে পারছেন? যেখানে বিভিন্ন লগো থাকে, যেখানে পৃথিবীর সব ধরনের ডিজাইনাররা সেখানে এসে লগোগুলো কি করে? সাবমিট করে। তাহলে এই লগোগুলোকে যখন আপনি সাবমিট করবে, মানে ফ্রি রিসোর্স প্ল্যাটফর্ম, সেখানে গিয়ে আপনি লগোর যে থিমগুলো আছে এবং ওখানে যারা উইন করে, ঠিক আছে, এবং ওখানে যারা উইন করে তাদের লগোগুলো দেখলেন, তারা কী কী জিনিসগুলো অ্যাপ্লাই করছে, ওটা দেখে নিজেকে ডেভেলপ করেন। অনেক আপনি একটা লগো কিন্তু আপনি করে দিচ্ছেন, ঠিক আছে, ওটা দিয়েও মানে পরবর্তী আপনি করতে পারবেন, কাজ করতে পারবেন। দেখেন এখানে পিক আউট, এখানে ডেভেলপ ইউর লগো লেআউট অন এ ফ্রি ডিজাইন প্ল্যাটফর্ম। তারপর এখানে পিক ভার্সেটাইল কালার অপশান। আপনাকে অবশ্যই বিভিন্ন বা ভিন্ন ধরনের কালারটাকে আপনি কী করতে হবে? পিক করতে হবে। কিসের জন্য? আপনার লগোটাকে বহুমুখী করার জন্য, যেটা বলছি একটু আগে ওইটা। তাহলে চুজ এ ফন্ট, আপনার একটা কী করতে হবে? ফন্ট চয়েস করতে হবে। এবার আসি ফন্ট চয়েসের ক্ষেত্রে আপনি কীভাবে করবেন। ফন্ট চয়েসের ক্ষেত্রে কিছু সাইট আছে, যেমন এখানে বলা হচ্ছে যে ডিএ ফন্ট, একটা সাইট ডিএ ফন্ট। এই সাইট থেকে আপনারা ফন্টগুলো চুজ করবেন, ঠিক আছে। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, এখান থেকে ফন্টগুলো আপনারা চুজ করবেন। এরপর আসি যে এখানে আবার আছে যে মাই ফন্ট, এগুলো হচ্ছে সাইট, এগুলো হচ্ছে কি? এগুলো ফন্ট সাইট।
এছাড়াও দেখবেন যে কিছু কিছু লগো আছে, যেমন আচ্ছা, সাপোজ আপনি একটা লগো দেখতেছেন যে লগোটা অনেক সুন্দর, কিন্তু আপনি বুঝতেছেন না যে এখানে কোন টাইপের লেখা এখানে দিয়েছে বা ইউজ করেছে, তাই না? এরকম হতে পারে না? যেমন ধরেন এই যে এই লেখাটা, এই ওয়ালমার্ট যেটা আছে, এই ওয়ালমার্টটা আসলে এই লেখাটা কোন টাইপের লেখা এখানে ইউজ করছে, আপনি এটা খুঁজে পাচ্ছেন না। তাহলে এটা খোঁজার উপায়টা কি? এই এই লেখাটাকে, মানে এই যে লেখাটা লিখছে ওয়ালমার্ট, এটা একটা ফন্টের জাত না এটা, তাহলে এটা আপনি খুঁজবেন কিভাবে? এটা একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার জন্য আপনার এখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে যে আপনি ডিরেক্ট আপনি কিবোর্ডের যে প্রিন্ট স্ক্রিপ্ট, এটা এখান থেকে নিতে পারবেন, অথবা এখানে সার্চ দিবেন হচ্ছে SNA স্ন্যাপিং টুল। এই টুলস দিয়েও আপনি নিতে পারবেন। যেমন ধরেন আমার এখানে দেওয়া আছে যে প্রিন্ট স্ক্রিন, এখান থেকে আমি এই লেখাটাকে শো করে না, দেখেন এই যে লেখাটা আছে না, এই লেখাটাকে আমি কি করলাম, সেভ করি, আচ্ছা ডাউনলোডই করি। আচ্ছা, আমি এখন যাব হচ্ছে যে গুগলে, যাওয়ার পর এখানে যে মাই ফন্ট আছে, মাই ফন্ট এই সাইডে যাব, বা হোয়াট দ্য ফোন লিখবো, হচ্ছে হোয়াট দ্য ফোন, এই যে এখানে যাব। এখানে ক্লিক করার পর আমাকে বলবে যে আপলোড ইউর ইমেজ, এখানে আপলোড করব। এই যে আমার ইমেজটা আপলোড হয়েছে, হওয়ার পর আমাকে কি বলতেছে যে আইডেন্টিফাই ফন্ট। এখানে গিয়ে আমি আইডেন্টিফাই করলাম যে এই ফন্টের নামটা কি। দেখেন এই যে ওয়ালমার্ট আসছে, এই একটা আসছে। আমি এখানে দেখবো যে আমি যে ফন্টটা সার্চ দিয়েছি এটা কোনটা। আচ্ছা, এই ফন্টটাকে জাস্ট একটু মানে যে কাজটা করছে, যেটা মনে হয় যে একটু টাইপোগ্রাফি ডিজাইন, মানে একটু কাটছে, যার কারণে এই ফন্টটা এরকম লাগছে। মাথাটা, হ্যাঁ মাথাটা এরকম, কিন্তু এই ফন্টটার সাইজ এইটাই। এটার নাম হচ্ছে কি নাম, সলিটারিয়া, সলিটারি, হ্যাঁ সলিটারি, বা এখান থেকে যে কোনো একটা ফন্ট আপনি এখান থেকে নিতে পারেন। দেন এইটাকে যদি আপনি ইউজ করেন, তো এটা দাম কত? কত ডলার? আচ্ছা, এই ডলার কি কেনার সামর্থ্য আমাদের আছে? তাহলে আপনি কি করবেন? শর্ট টিক্স আছে, দেখেন এই যেমন হচ্ছে শর্ট টিক্স দুইটা আছে। শর্ট টিক্স হচ্ছে এই লেখাটা এইখানে আপনি যদি নিতে চান, যেমন আপনার লগোটার নাম হতে পারে, এখানে ওয়ালমার্ট দেওয়া আছে, আপনি একটা নাম বলেন, ওয়ালটন, না ওয়ালটন, দেখেন এখানে ওয়ালটন আসছে, লেখাটা আসছে ওয়ালটন। এটা দিয়ে একটু বড় করবেন, দেখেন সেম টু সেম লেখাটা আসছে না? এই যে বড় করছেন, এটা বড় করছেন না? বড় করার পর এটাকে আবার কি করবেন, এটা স্ন্যাপ নেবেন। কেন নেবেন? এটাকে একটা স্ন্যাপ নেবেন। এটা যদি আপনার কাছে মনে হচ্ছে এটা সিম্পল লেখা, কিন্তু আসলে সিম্পল লেখা নয়। এটা স্ন্যাপ নেওয়ার পর আপনি এই স্ন্যাপটাকে জাস্ট আপনি কিসে নিয়ে যাবেন, ইলাস্ট্রেটর নিয়ে যাবেন। ইলাস্ট্রেটর নিয়ে ডাইরেক্ট আপনি ট্রেসিং করবেন, তাহলে এই ফন্টটা আপনি পেয়ে গেলেন। সুন্দর বুদ্ধি না? এটা এই যেমন ধরুন আপনার শুধু এই লেখাটা আপনি শুধু কপি করবেন, আপনি করতে পারেন। এটাকে বুঝছেন? এটা জাস্ট আপনি কি করবেন, এই যেখান থেকে আমি লেখাটাকে স্কেলিং করে লেখাটা বড় করলাম, করার পর এটাকে আমি একটা ছবি নিলাম। ছবি নেওয়ার পর এটা আমি ইলাস্ট্রেটর নিয়ে যাবো, নিয়ে গেলে এটাকে জাস্ট আমি কি করব,
ইমেজ টেস্ট করবো, ইমেজ টেস্ট করলে এই লেখাটা আমি পেয়ে যাচ্ছি এই শেপেই। ক্লিয়ার? এখন যদি আপনি দেখেন এখানে লটোর লগো যেটা দিয়েছে, লটো, হ্যাঁ এই যে লটোর লগো, হ্যাঁ আরেকটা, হ্যাঁ ওই আমি বলছি দুইভাবে করা যায়। যেমন ধরুন এখানে যে নামটা আছে, এই নামটা লিখলাম, কি নাম এটা, এফসে ফন্টের নাম। যেমন ধরুন এখানে একটা ওয়ালমার্ট আছে, আমি এই ডিফারেন্ট একটা ফন্ট আপনাকে দেখাই, মানে এর মধ্যে একটু আলাদা ফন্ট হচ্ছে যে এটা, তাই না, নিচেরটা যেটা একটু আলাদা, এই যে এটা একটু আলাদা না, আচ্ছা এইটা আমি এটা নিলাম। এই ফোনটাকে যদি আমি এই যে ইসোনিক স্যান্স প্রো, এটা হচ্ছে 75 ভোল্ট, এটা হচ্ছে $41, এটা আমি এই লেখাটাকে কপি করলাম, কপি করে নতুন একটা ইয়েতে নিয়ে গিয়ে এটাকে পেস্ট করে লিখলাম হচ্ছে যে কি বলেন তো, ফ্রি ডাউনলোড দিলাম। দেখেন এখানে ফ্রি ডাউনলোড চলে আসছে, এই যে ইসোনো সেন্স। এখানে কয়েকটাকে আপনি নতুন একটা উইন্ডো নেবেন, নিয়ে এখান থেকে এই যে চলে আসছে, দেখেন এখান থেকে আপনি দেখে নিয়ে যেটা আপনার মনে হবে ওটা আপনি কি করবেন, এই কোনো সায়েন্সটা বিভিন্ন ধরনের ফন্ট আপনাকে দিয়েছে, বা চিকন বা মোটা, এখান থেকে এই ফন্টগুলো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। সেম টু সেম না থাকলে সিমিলার থাকে, সেম টু সেম না থাকলেও 95% সিমিলারিটি থাকে, ঠিক আছে। এই যে এটা পাচ্ছেন না, এখান থেকে ডাউনলোড করবেন এই যেটা। তাহলে আমরা ফন্টটাকে আমরা কিভাবে করব, ফন্টটাকে কোনো ফন্ট যদি আমার পছন্দ হয় সেই ফন্টটাকে আমি ওই হোয়াট দ্য ফন্ট, কোন সাইডে যাবো আমি, হোয়াট দ্য ফন্টে গিয়ে আমি এখানে লিখে দিই যে ফন্ট সার্চিং সাইট। আমি 3টে সাইটের নাম এখানে লিখলাম, ঠিক আছে। সার্চিং নামটা ভুলেছে না, এস ACRCH না, তাহলে আমি এখানে দিয়ে দিলাম কীভাবে ফন্ট সার্চ করতে হয় এটা। আচ্ছা এখন আমি আসি, আপনাদের যেটা বলেছিলাম যে আপনারা কোশ্চেনিং করবেন ক্লায়েন্টকে, যে কী কী কোশ্চেন করবেন, 3টা কোশ্চেন করবেন। সবাই লেখেন, সবাই লেখে আমাকে সিডিটা দিয়ে দেন, নিজের নাম লিখবেন, ওর নাম লিখবেন। আমাদের ক্লায়েন্টকে যে প্রশ্নগুলো আমাদের করতে হবে সেটা হচ্ছে যে খুব বেশি প্রশ্ন করা যাবে না, নো মেনি কোশ্চেন জাস্ট এসেনশিয়াল, অনেকগুলো কোশ্চেন করা যাবে না, শুধুমাত্র যেটা প্রয়োজনীয় সেই কোশ্চেনগুলো করতে হবে। তার মধ্যে 3টি বিশেষ কোশ্চেন আছে। হোয়াট মেক্স ইউর বিজনেস ডিফারেন্ট ইউর কম্পিটিটর, অর্থাৎ আপনার যে প্রতিদ্বন্দ্বী থাকবে, যে প্রতিষ্ঠান থাকবে, সেই প্রতিষ্ঠান থেকে আপনার বিজনেসটা আপনি কী টাইপের করতেছেন সেই বিষয়গুলো এখানে ক্লায়েন্টের কাছ থেকে জানতে হবে। হোয়াট আর ইউ হেয়ার ফর ইউ, আপনার ক্লায়েন্ট যারা কারা, তারা কী ধরনের, কোন ধরনের পার্সন যারা আপনার সেবাটা তারা গ্রহণ করবে। হোয়াট ডু ইউ অফার ইউর কাস্টমার, আপনার কাস্টমারের কাছে কী ধরনের অফারটাকে আপনি দিবেন। অ্যান্ড অফকোর্স সো অন দেয়ার আর ফিউ, অবশ্যই কিছু না কিছু অফার আপনার এখানে আছে, সে বিষয়ে আপনি ক্লায়েন্টের কাছে জানতে চাইবেন। যেমন আমি একটা শেপ নিলাম, এই শেপটাকে আমি এখন ঘুরাবো, ঠিক আছে, রোটেট করব। তো এখানে শেপটাকে সিলেক্ট করার পর এখানে যে টুলস আছে, দুটো টুলস আছে, একটা হচ্ছে রোটেট টুল আর একটা হচ্ছে রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট টুল হচ্ছে প্রতিবিম্ব, আর রোটেট মানে হচ্ছে যে ঘোরানো। আচ্ছা এখানে রোটেট টুলে ক্লিক করার পর দেখেন আপনার মাউসের যে কার্সরটা আছে, আপনি যেই অবজেক্টটি সিলেক্ট রাখবেন ওই অবজেক্টটা কিন্তু এখানে একটা পয়েন্ট আসছে না, আপনি চাইলে ওখান থেকেও এটাকে ঘোরাতে পারেন, আর চাইলে নির্দিষ্ট কোনো পয়েন্টকেও আপনি সিলেক্ট করতে পারেন। সকলে খেয়াল করেন আমি কি বলছি, আমি যে অবজেক্টটা নিয়েছি এই অবজেক্টটাকে আমি চাইলেই যে একটা কার্সর আছে, খেয়াল করছেন কি মাঝখানে আমি যে শেপটা সিলেক্ট করছি, এই শেপটার মাঝখানে একটা কার্সর আসছে, ওইখান থেকেও আমি চাইলে এটাকে করতে পারি, রোটেট করতে পারি, অথবা আমি নির্দিষ্ট কোনো জায়গাতে, যেমন এখানে ফ্রিভাবে এখানেও আমি ক্লিক করে, এই ক্লিকটা যখন আমি করবো তখন একটা অল্টার চাপবো, কি চাপবো, অল্টার। দেখেন অল্টার চাপার সঙ্গে সঙ্গে দেখেন আমরা টিলে এখানে মাইনাস পয়েন্ট আসছে না, এখানে আমি অল্টার চেপে ক্লিক করবো, তার সঙ্গে সঙ্গে এখান থেকে যে
ওই পয়েন্টটা এখানে চলে আসছে না? আসার পর আমাকে একটা ডায়লগ বক্স আসছে। এই বক্সটা কি বলছে যে আমি এখানে 12টা কপি করব। কয়টা? ঘড়ির কাঁটার মতো আর কি। তাহলে এখানে এই অ্যাঙ্গেল, এটাকে বলা হচ্ছে ডিগ্রি। মানে এই যে একটা বৃত্ত 360 ডিগ্রি থাকে, একটা বৃত্ততে কত ডিগ্রি থাকে? 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সে ঘোরে আর কি। তো এই 360 ডিগ্রি এখানে লিখে দিব 360। তারপরে এখানে একটা স্ল্যাশ দিব, মানে ভাগ দিব। আমি 360টাকে যদি মানে এই যে অবজেক্টটা আছে, অবজেক্টকে আমি 12টা করি, তাহলে আমি শুধু লিখে দেবো 360 ভাগ 12। ঠিক আছে? আমি যদি 18টা করি বা 20টা করি, শুধু খালি স্ল্যাশ দিয়ে 12 দেবো, তাহলে সে ভাগ করে অটোমেটিকলি এর যে কত ডিগ্রি হবে সেটা সে বের করবে। এখন এখানে দিব কপি। কি দিব? কপি। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে কপি হয়েছে। তারপর এগেন কপি কীভাবে দেবো? ট্রান্সফর্ম এগেন, কন্ট্রোল ডি। দেখেন কন্ট্রোল ডি দিলাম, একটা ঘড়ির কাঁটার মতো হয়ে গেছে, তাই না? তাহলে ব্যাপারটা বুঝছেন, এটাকে বলা হয়েছে রোটেট টুল। কি বলা হয়? রোটেট টুল। আর এটাকে বুঝতে পারছেন কীভাবে করছে এটা? এটা হচ্ছে যে ঘড়ির কাঁটার মতো যে কোনো একটা অবজেক্ট আপনি নেবেন। যেমন ধরেন এখানে আপনি কিছু লিখছেন বা কিছু নিছেন, এই যে ইলিপস টুল নিয়ে আমি গোল বৃত্তাকার কিছু নিলাম। নেওয়ার পর এটাকে সিলেক্ট রাখবো। হ্যাঁ, রাখার পর আমি আবার দেখছি, দেখেন এটা হচ্ছে বলা হচ্ছে রোটেট টুল দিয়ে আমি এখানে ক্লিক করলাম নিচে এখানে। ওকে, এখানে যদি 360 ভাগ 12 কত ডিগ্রি হয় বলতে পারেন? 30। এটা অটোমেটিকলি সে বের করছে, তার কারণে এখানে ডিফল্ট দেখা যাচ্ছে। আমি চাইলে যদি না বুঝতে পারেন এটা, তাহলে আপনি এখান থেকে কেটে দিয়ে এটা 360 একটা কি দিবেন? স্ল্যাশ দিবেন, স্ল্যাশ 12। চাইলে আপনি আরও বেশি রাখতে পারেন, 16। আগে ছিল 12টা দিয়ে কত আসছে? 30 না? 16 দিয়ে আরেকটা কম আসবে, তখন কপি দিবেন। দেখেন এখানে 22.5 আসছে। কন্ট্রোল ডি। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এটাকে আবার কপি করে কন্ট্রোল গ্রুপ করে কপি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করে আপনি ভিতরে দিলেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এটাকে আবার এবার ঘুরাতে পারেন। কন্ট্রোল সি কন্ট্রোল এফ। সুন্দর না? আর সুন্দর। এটাকে যদি আমি এখানে নিয়ে আসার পর এই যে এটার নাম হচ্ছে ইফেক্ট থেকে হচ্ছে ট্রান্সফর্ম, ডিস্টর্শন ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম রোটেট। রোটেটে গিয়ে এখানে শুধু অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেবো। কপি দিলাম হচ্ছে 5, একটা অ্যাঙ্গেল দিলাম 0। স্কেল দিতে হবে না, না ভিতরে দিবেন না। না, আমি একটু বাইরে দিলে হবে। 5, 10। এই যে স্কেল, হ্যাঁ স্কেল সেট করলে দেখেন এটা একটা ফুল থেকে কত সুন্দর হয়ে গেল, তাই না? 0 দিই। এই 30 ডিগ্রি শুধু দিই। হ্যাঁ, না না, এটাকে হরিজন্টাল মুভ করতে হবে। 30। আর এই সার্কেলটার ভিতরে আরো এই করতে চাইছি না, ছোট হয়ে আসবে তোমার। না এরকম না। যাই হোক, এভাবে আমি ডিস্টোরের কাজ আমি দেখাবো আরও। তো আমি রোটেট দেখালাম কি যে রোটেট করা যায়। এর রিফ্লেক্টটা কি দেখেন? রিফ্লেক্টটা হচ্ছে যে আপনি পেন টুল দিয়ে কন্ট্রোল আর চেপে, এর আগে দেখাইছি, আমি এক পাশে বানাইছি, তাই না? এক পাশে বানাইছি না এটা? এটাকে এখন এখানে এর নাম কি? রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট টুল আমি এখান থেকেও চাপতে পারি, আবার নিচে এখানে নিতে পারি, মাঝখান থেকে নিতে পারি। এই অ্যাঙ্কর পয়েন্ট বরাবর আমি অল্টার চাপবো। তারপরে দেখেন চাপার সঙ্গে সঙ্গে সে এখানে হরিজন্টাল হলে উপর থেকে নিচে যাবে, আর ভার্টিক্যাল হলে সে ডান থেকে বামে যাবে। হ্যাঁ, এরপর আমি এখানে কপি দিলাম, দেওয়ার সঙ্গে দেখেন আমার একটা শেপ তৈরি হয়েছে না? একই ইয়েতে আপনার রেশিওতে বা ব্যালেন্সে একটা শেপ তৈরি হয়েছে। এটাকে বলা হয় রিফ্লেক্ট অ্যান্ড রোটেট অ্যান্ড রিফ্লেক্ট। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি যে আমি একটা, এই যে গুগল আছে না,
এই গুগলের লগোটা আমি বানাবো, ঠিক আছে? হ্যাঁ, ক্রোম, হ্যাঁ জি, ক্রোমের লগোটা আমি বানাবো। এখানে সার্চ দিই। প্রথমত অবস্থায় আমরা বিভিন্ন লগোগুলোকে আমরা কপি করবো। হ্যাঁ, দেখেন এইটার বরাবর যদি আমি লগোটা বানাই, তাহলে আমি কি করব, এই যে গাইডটা নিয়ে আসছি, এই গাইডটাকে লক আছে যদিও, আমি ওটাকে আনলক করি। এই গাইডটাকে সিলেক্ট করার পর এই দুটাকে একসাথে ধরার পর আমি এই ছবিটাকে ইমেজকে সিলেক্ট করার পর আমি সেন্টারে নিয়ে আসলাম। এটা আসছে কি সেন্টার? আমার সেন্টার করতে হবে। এরপর একটা গাইড নিলাম, নেওয়ার পর এই দুটাকে সিলেক্ট করার পর আবার আমি সেন্টার নিব। এটা সেন্টার হয়েছে। আর এই যে এই ইমেজটাকে আমি লক করবো কিভাবে? এর আগে জুয়েল স্যার বলছিল যে ইমেজ লক করবেন, স্যার বলেন তো এটা কীভাবে লক করবো? Ctrl+2, হ্যাঁ জুয়েল স্যার বলতে পারছে। আচ্ছা, Ctrl+2 মানে শুধুমাত্র এই ইমেজটা কিন্তু লক, ঠিক আছে? আমি ঠিক এই বরাবর, মানে এই যে রাউন্ড আছে, এই রাউন্ড বরাবর একটা কি নিব, শেপ নিব, তাই না? আচ্ছা, এখানে ইলিপস নিলাম, নেওয়ার পরে যে সেন্টার আছে না, সেন্টার থেকে শিফট এবং অল্টার চাপ দিয়ে একটা আমি রেখা নিব। আচ্ছা, নিয়ে এখানে কালার দিব কি, ব্লু, তাই না? এরপর Ctrl+C Ctrl+F, কি দিব, হোয়াইট। কিন্তু ওটা নিচে গেল যে, এখন কি করবো? সেন্ড ব্যাকওয়ার্ড গেলে এই ইমেজের নিচে যাবে। উপায় কি এখন বলেন? এখন উপায় কি কি বলতে পারবেন? কিভাবে আউটসাইড নিচে যেতে তো এই ইমেজের নিচে চলে যাবে? এটার বুদ্ধি কি বলেন? উপরে সাদা দিলাম আর নিচে আসতে হচ্ছে আপনার ব্লু কালারটা, তাহলে ব্লু কালারটা উপরে নিয়ে আসবে কীভাবে? বলেন বলেন বলেন। হ্যাঁ, এটা করা যায়। যেমন হচ্ছে এই দুটাকে ধরে আপনি যদি এই উপরেটাকে ধরে আপনি একটা দিবেন, তাহলে কি হয়, এক ধাপ নিচে গেছে। কন্ট্রোল ধরে শুধু সেকেন্ড ব্র্যাকেট লেফট। এছাড়া যদি আপনার সমস্যা মনে হয় যে অনেকগুলো আছে, আপনি এখানে ক্লিক করলেই অনেকগুলো সিলেক্ট হচ্ছে, তাহলে আপনি যেটা করবেন, প্রথম উপরেটা যেটা আছে এটা Ctrl+3 দিয়ে কী করবেন, আর এটা আপনার নিচেটা ধরবেন, ধরার পর শিফট কন্ট্রোল একদম উপরে চলে আসবে। এখন আবার Ctrl+Alt+3 আসছে, সালমান স্যার যেটা বলো ওটা, এই দেখেন নিচে চলে আসছে এই যেটা। তাহলে এই দুটো কি আমরা পাইছি না? আচ্ছা, এরপর এটাকে আবার ধরে Ctrl+C Ctrl+F করে একদম লাস্টের যে ইয়েটা বর্ডারটা, সে বর্ডারটা দিব। আচ্ছা, হয়ে গেল। এবার আসি তিনটা যে আমি সাইজ নিলাম, আমি এটা একটা কালার করি, ডিফারেন্ট একটা কালার, যেমন লাল কালারই করি, পরে কালারও চেঞ্জ করা যাবে। একটা কালার দিলাম, সাদাটা চলে গেল না, তাহলে কীভাবে সাদাটা আবার নিয়ে আসবো? আবার সেম কালার, সেম বিষয়, কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট লেফট, ঠিক আছে, চলে আসলো। এখন আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি যে মানে শেপটা, রাউন্ড শেপ, স্মল, রাউন্ড শেপ মিডিয়াম, রাউন্ড শেপ হাই, এই তিনটা রাউন্ড শেপেরই আমি কী দেবো, একটা এক্সাক্ট দিয়ে দেবো, ব্যালেন্স দিয়ে দেবো আপনার মেজারমেন্ট। রাউন্ড শেপ, স্মল, ব্লু, কত ছিল ব্লুটা? ধরেন কোথায় যাবেন, আমি দেখবো কীভাবে, 2.75, কত ছিল? 2.75। আপনারা অটোমেটিক নিতে পারবেন 2.75, ওকে। তারপর হচ্ছে সাদাটা কত ছিল? সাদাটা ছিল হচ্ছে 3.58। রাউন্ড শেপ, স্মল, মিডিয়াম না, এম ডব্লিউ দিলে হবে, বা বি ডাব্লিউ দিলাম, 3.5।
আর রাউন্ড শেপ এটা হচ্ছে, এটা কি হাই না বিগ? রেড সাইজ কত? 7.1 7.1। এখন এই যে আমার শেপ, আমি এখন এটাকে তিনটা তিনটা ভাগ করবো। এখানে তিনটা ভাগ আছে না? তিনটা ভাগ করতে, তিনটা ভাগ করার জন্য আমি দুইটা স্ট্র্যাটেজি ফলো করতে পারি। একটা হচ্ছে যে পেন টুল, আর একটা হচ্ছে লাইন টুল। একটা হচ্ছে পেন টুল, আর একটা হচ্ছে লাইন টুল। তো আমি পেন টুল নিলাম। পেন টুল নেওয়ার পর এই যে সেন্টার যেটা আছে এখানে একটা ক্লিক করলাম, করার পর ঠিক উপরে গেলাম, শিফট ধরে, কি ধরে, এখানে সিলেক্ট, তারপর আবার ডান দিকে গেলাম। এই যে রেখাটাকে সিলেক্ট করলাম, করার পর আমি হচ্ছে যে এখানে কন্ট্রোল নেব, বলেন তো কন্ট্রোল নেব, রোটেট, রোটেট টুল নেওয়ার পর আবার ঠিক এই যে এই জায়গায় আমি অল্টার প্রেস করে, আচ্ছা এখানে সিলেক্ট করলাম 360/3, দেন কপি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, হয়েছে? এখন এটাকে এবং হচ্ছে এই সাদাটাকে কি করব, কন্ট্রোল টু দিব, লক করে রাখছি। দেন এই দুটাকে, এই তিনটাকে সিলেক্ট, অবশ্যই এই যে এটাকে বাদ দিব, আবার এটাকেও বাদ দিব। এই তিনটা সিলেক্ট, কি ব্যাপার দৌড় দিছে কেন? হ্যাঁ এটা এটা লাইনটা হয় নাই। হ্যাঁ কালারটা মিলে নাই। হ্যাঁ আচ্ছা, আমি এমনিতে এটা দিয়ে করি, দেখি কী হয়। দেখুন জানেন এই দুটাকে সিলেক্ট করার পর আমার এটা যদি না মিলে, হ্যাঁ রিফ্লেকশনটা, রোটেটটা, তাহলে কিন্তু হবে না, একদম কাটায় কাটায় মিলতে হবে সেন্টারটা। (360/3) কপি। এটা হবে না, স্টেট হয়েছে। আমার একটু মিস্টেক কিছু জানেন, আমি এখানে ক্লিক করার পর আমার সেন্টারটা চেঞ্জ হয়ে গেছিলো। আমি আবার দিব, হ্যাঁ দেখেন এই দুটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। লক করে দিয়ে আবার দেখেন এটাকে পেন টুল দিয়ে এখানে ক্লিক, শিফট ধরে এখানে ক্লিক, আবার শিফট ধরে এখানে ক্লিক। আমি কন্ট্রোল ওয়াই দিলে বুঝতে পারবো। কন্ট্রোল ওয়াই দিলে দেখেন তো লাইন হয়েছে না? আবার কন্ট্রোল ওয়াই দিব। এবার আমি এই দুটাকে সিলেক্ট করব, সরি এটাকে সিলেক্ট করার পর রোটেট টুল সিলেক্ট করার পর জাস্ট আমার সেন্টার হতে হবে, হ্যাঁ একদম সেন্টার। অথবা কন্ট্রোল ওয়াই দিয়েও করতে পারি, যে জায়গায় আমার এই সেন্টারটা আছে, পয়েন্টটা আছে, এই যে এখানে 360/3 কপি। এবার হয়েছে কন্ট্রোল ডি, কন্ট্রোল ওয়াই দিব, একে আউট করে দিব, এটাকে আউট করে দিব। এখন দেখেন এই তিনটাকে সিলেক্ট করার পর আমি কন্ট্রোলে যাব, কন্ট্রোলে গেলাম, পাথ ফাইন্ডার প্যানেল, এখানে গিয়ে ডিভাইডেড, দেন এখানে যে এই যে সাদাটা আছে না, এই সাদাটা দিয়ে এটাকে কি করতে হবে,
সরি, এই যে লাইনটা নিয়েছে না, নেওয়ার আগে এই সাদাটা দিয়ে, সাদা যেটা আছে কন্ট্রোলার 2, এই সাদাটা দিয়ে এটা কাটতে হবে, এটা এই যে এই শেপটা কাটতে হবে। তো এটা দুটোকে সিলেক্ট করার পর আমি কন্ট্রোল দিয়ে এটা দিই না, সরি এটাই তো, ঠিক আছে, ঠিক আছে এটাই ওকে। আমি এটাকে একটা কালার দিলাম, লাল কালার। এবার দেখেন এই যে এটা সিলেক্ট করার পর আমি যখন আবার রোটেট নিলাম, নিয়ে একদম সেন্টারে গিয়ে অল্টার প্রেস করে 360/3 কপি করলাম, কন্ট্রোল জি, আবার কন্ট্রোল ওয়াই দিলাম। এই যে মাঝখানে যে ইয়েটা নিচে রেখে আউট করে দিই, এবার কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই। এটা সিলেক্ট করার পর ডিভাইডেড, দেখেন ডিভাইডেড হয়ে গেছে। আনগ্রুপ করতে হবে, হ্যাঁ আনগ্রুপ করার পর এই লোগোটাকে বাম পাশে নিয়ে আসি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি সিলেকশন টুল দিয়ে হলুদ আনগ্রুপ, গ্রুপ হয়ে আছে, হ্যাঁ এটাকে আনগ্রুপ করতে হবে। খেয়াল করছেন? যার কারণে একটু ইয়ার কারণে এটা 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 হয় নাই, কাটেনি, দেখছেন এটা ঠেকে নাই এটার সাথে, যার কারণে সমস্যাটা হচ্ছে। হ্যাঁ ওই ক্লিকটা মিলাই করছি, এই ক্লিকটা মিলা হয় নাই, যার ফলে আবার যাই, খুব সেন্সিটিভ তাই না? আমরা অবশ্যই আমরা কি করব, জুম করে নেব, জুম করে নিয়ে এখানে একটা ক্লিক করব সেন্টারে, আর কোথায় এই যে এই অ্যাঙ্করে এখানে একটা ক্লিক করব, আর শিফট ধরে বামে একটা ক্লিক করব, ব্যাস। এরপর একে সিলেক্ট করার পর কোন টুলে যাব, রোটেট টুল, কপি, এবারও হয় নাই, হ্যাঁ না একটু যদি না মিলে না তাহলে হবে না। খুব জটিল লাগতেছে তাই না? এলাইনে যাব, যাওয়ার পর এটাকে সেন্টার করে দেবো। দেখেন আবার দেখেন, আচ্ছা আমি লাইন টুল নিই, তো লাইন টুল নিয়ে এখান থেকে সরাসরি এখানে একটা লাইন নিলাম এবং এই লাইনটা আবার
আবার এখান থেকে একটা লাইন নিলাম, এই দুই লাইনটাকে, এটাকে আর এই লাইনটাকে একটা গ্রুপ করে নিলাম। নেওয়ার পর এবার দেখি তো, এবার হয়েছে কপি। খেয়াল করছেন কি, আমি যখন লাইন নিচে দেখেন লাইনটা টাচ করছে এখানে। তো এবার আমি কন্ট্রোল ওয়াই দিই, দিয়ে এগুলোকে আউট করে দিই, মাঝখানে যেটা আছে সেটাকে লক করে দিলাম, দিয়ে বাইরে দুটোকে সিলেক্ট করার পর ডিভাইডেড আনগ্রুপ। এবার হয়েছে এই দুটাকে ধরে বাইরে নিয়ে আসি, নিয়ে এসে দেখেন আমি সিঙ্গেল দুটাকে সিলেক্ট করে আই প্রেস করে হলুদ, আবার এ প্রেস করে লাল, আবার এ প্রেস করে আই প্রেস করে ব্লু। বড় সার্কেলটা সাদা করে ওইটা এই মাঝখানে দেখেন একটা দাগ আসছে না, এই দাগটা রাখা যাবে না, এখান থেকে দাগ ধরে ওই যে ডিভাইড করছি না, ওটার সময় যে ওই যে অপশনটা আসছিল মনে আছে, ওই অপশনটাকে আনচেক করে দিতে হবে। হ্যাঁ, সাদা তো বিয়েতে নিয়ে গেলে এটা তো ট্রান্সপারেন্ট, এটা বোঝেন নাই? দেখেন কী সমস্যাগুলো হচ্ছে দেখছেন কি, আমি যখন ডিভাইড করছি না ওটা ওই অপশনটাকে আনচেক করা লাগতো, জটিল সমস্যা। পুরোটাই ডিভাইড হয়ে গেছে। পুরোটাই দেখেন সিলেক্ট করার পর এই মাঝখানটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, এটাকে সিলেক্ট করলাম, করার পর আমি ডিভাইডেশনে যাওয়ার আগে এই পাথ ফাইন্ডার অপশনে যাবো, যাওয়ার পরে যে এই অপশনটাকে কী করে দেবো, আনচেক করে দেবো, দিয়ে ওকে করে দিলাম, দেওয়ার পর এই দুটাকে সিলেক্ট করে ডিভাইডেড শার্টে নিয়ে আসলাম, এটাকে এই কালার এ সিলেক্ট করে লাল কালার, এ চাপ দিয়ে এটাকে সিলেক্ট করে এ চাপ দিয়ে ব্লু কালার। এখন এটা তো লক হয়ে আছে, এটাকে এখান থেকে কন্ট্রোল অর্ডার 2 দিয়ে এখান থেকে বের করে নিয়ে আসে এই তিনটাকে ধরে একটা গ্রুপ, এই তিনটা একটা গ্রুপ, তারপর এইটা মাঝখানে দিয়ে সেন্টার করে দিলেই হয়ে যাবে। এখন দেখেন এটাকে এখানে যদি নিয়ে আসি, হয় না, এটা অ্যালাইন হয় না। হ্যাঁ, এবার আচ্ছা কি কীভাবে মানুষের 180 ডিগ্রি অ্যাঙ্গেলটা ঘুরেছে, এটা কি আমার দেখাবো? আপনার ওই লাইনটা যেটা নিলেন এটা খুব সূক্ষ্মভাবে নিতে হবে, অ্যাকুরেটলি আপনার ওই লাইন টাচ করতে হবে, না হলে এটা হবে না। হ্যাঁ, করছেন আপনি? আচ্ছা, তাহলে লাইন দিয়ে করছেন না, লাইন দিয়েই ভালো হয়, পেন টুল দিয়ে ছাড়া লাইন টুল দিলে বেশি ভালো হয়, লাইনটা টাচ করে। আচ্ছা, আচ্ছা আমি আরেকটা লোগো বানাই, এই লোগোটার নাম হচ্ছে যে আপনার এই রবির লোগোটা দেখেন, পলিগোনাল যেটা রবি, এই লোগোটাকে এখানে ধরে আমি ঘোরাবো, এই যে রোটেট টুল দিয়ে যে কোনো একটা কর্নারে, এটা হচ্ছে যে 360/6, দেন কপি। এরপর এই মাথাটাকে ঘুরে এখানে দেবো, এই মাথাটাকে, তাহলে এই মাথাটাকে আমি যে কোনো একটা সিলেক্ট করবো। হ্যাঁ, এটাকে সিলেক্ট করার পর এখানে রিফ্লেক্ট আছে, এখানে ধরে সিলেক্ট করে হরিজন্টাল দিই, হবে না, তাহলে এখানে ভার্টিক্যালে দিলে 90 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি দেখি কী হয়। তা হয় না,
এটা হচ্ছে যে হরিজন্টালি, ভার্টিক্যালি। তার অ্যাঙ্গেলে কিছু হ্যাঁ, অ্যাঙ্গেল সেট করতে হবে এটা। যে এটাকে থেকে 90 ডিগ্রি, 120 ডিগ্রি দেন তো কি হয়। রিফ্লেক্ট, 20 ডিগ্রি, 180 ডিগ্রি। আচ্ছা, এটা এইভাবে করা যায়। যেমন এখানে রিফ্লেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন, হ্যাঁ, এই যে রিফ্লেকশন টুল অথবা রোটেট টুল দিয়ে এই যে এই মাথাটাকে এখানে অল্টার দিয়ে চাপ দিবেন, দিলে ঘুরানো যায় তো এটা। ভুলে গেলাম। 60 ভাগ কত দেবো? 360 ভাগ 6 দিয়ে কপি করলাম, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। এরপর হ্যাঁ এটা, আর এটা দিলে হবে। কারণ এটাকে সিলেক্ট করে রিফ্লেক্ট, এই যে একবার হয়ে গেছে না, যা আছে দেন ওকে। এবার প্রত্যেকটাকে ধরে কালার দিবেন, কোনটা প্রথমে দিবেন হচ্ছে এইটা, তারপরে হচ্ছে যে সামনেরটা কালার গাইড থেকে অরেঞ্জ, ডিপ অরেঞ্জ, লাইট অরেঞ্জ। সবাই এটা করেন দেখি, লগোটা, লগো দুটা।